নাবিল। Okay, started. Assalamu alaikum and a very good evening, everyone turning in live from every corner of country to the official Facebook page of Dhaka College Business Club. I'm Fardin Rahman Nabil, General Secretary of Dhaka College Business Club, and it is my absolute privilege to welcome you and all our second online workshop, Road to IBA. এবং আজকে আমার এই ইভেন্টে নেভিগেট করার জন্য আমি একা নেই, আমার সাথে উপস্থিত আছে আমাদের ফেলো কো-ওয়ার্কার কো-হোস্ট আজওয়াদ আবরার বর্ণ। সো বর্ণকে বলবো তার ফর্মাল পরিচয়টা দিয়ে দেন স্টার্ট করে দিতে। ওয়ালাইকুম আসসালাম নাবিল। আমি ঢাকা কলেজ বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট আজওয়াদ আবরার বর্ণ। আজকে উপস্থিত হতে পেরে খুবই খুশি। আজকের এই সেশনটি আর ৮-১০টা সাধারণ ওয়েবিনারের মতো নয়, এটি হতে যাচ্ছে আইবি এর একটি কমপ্লিট ব্লুপ্রিন্ট বা রূপরেখা। কারণ আমরা জানি শুরুর দিকে আইবি এর এই পথটা অনেকের কাছে বেশ ধোঁয়াশাপূর্ণ বা ঝাপসা মনে হতে পারে। আর সেই ধোঁয়াশা পরিষ্কার করতেই আজ আমরা এমন দুজনকে আমন্ত্রণ জানিয়েছি, যারা কিছুদিন আগেই এই পথ ধরে হেঁটেছেন, সফলভাবে এর প্রতিটি বাধা পার করেছেন এবং সবার জন্য একটা অনুপ্রেরণা রেখে গিয়েছেন। আজকের রাত্রি আমাদের জন্য আরো বেশি স্পেশাল হওয়ার কারণ হলো আমাদের আজকের সম্মানিত অতিথি বক্তারা আমাদের একই শিকড়ের মানুষ। তারা আমাদের ঢাকা কলেজেরই অত্যন্ত প্রিয় বড় ভাই এবং আমাদের গৌরবময় 25 ব্যাচের প্রতিনিধি। সবাইকে সাথে নিয়ে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম অতিথি কৌশিক সাহা ভাইয়াকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় 20তম হয়েছেন। এর পাশাপাশি দেশের অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও তিনি শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছেন। স্বাগতম কৌশিক ভাইয়া। Hi, Bono. Hi, everyone. Thanks for this great opportunity. I hope to give some insight here. Thank you. আমাদের হচ্ছে এরপরে আমাদের আরেকজন যে গেস্ট, আমাদের সবার প্রিয় আবিদরাত তাকি ভাইয়া। তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে 8ম স্থান অর্জন করেছেন। এর পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানও তার একের পর এক শীর্ষ র্যাঙ্কিং। আমাদের তাকি ভাই একটু নেটের সমস্যার কারণে জয়েন করতে একটু লেট করবে। তো আমি কৌশিক ভাইকে বলবো আপনার সেশনটা আরম্ভ করার জন্য। ধন্যবাদ। ওকে, আনটিল দেন তাকি ভাই অ্যারাইভস। কৌশিক ভাই, আপনাকে আবার আমাদের মাঝে মাঝে স্বাগতম জানাচ্ছি। আমাদের মূল আলোচনা বা টেকনিক্যাল স্ট্র্যাটেজিগুলা যাওয়ার আগে আপনার ফ্লোর ছেড়ে দিতে চাই, যদি আপনি একে একে আপনার ফর্মাল পরিচয় দিয়ে শুরু করতেন। থ্যাংক ইউ। I guess লাইটটা হচ্ছে সবার জন্য ওপেন করলে বেটার, এখন স্ক্রিন শেয়ার করলে বেটার। Yes, okay. Let's get to present mode. হ্যাঁ, আসছে ভাই, স্টার্ট করেন। টপ মানে হচ্ছে বটম রাইটে কোয়েশ্চেন মার্কের বাম পাশে, কোয়েশ্চেন মার্কের বাম পাশে। Yeah. Road to IBM. You can start from the first slide, please. Okay. আচ্ছা, সবার ডান দিকে নিচে দেখো কোয়েশ্চেন একটা চিহ্ন আছে, ওটার বাম দিকে দেখো হচ্ছে, তুমি স্ক্রিনটাকে একটু হচ্ছে বড় করতে পারো আর কি। সবার ডান দিকে নিচে 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 নিচে, হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে পেজ নাম্বারের ডান দিকে, পেজ নাম্বার ডান দিকে দেখো, এটার ডান দিকে। ইয়া সো হাই এভরিওয়ান, আমি কৌশিক অ্যান্ড আমার সাথে আছে হচ্ছে তাকি। আমরা দুজন ঢাকা কলেজের হচ্ছে 2025 ব্যাচের শিক্ষার্থী ছিলাম। আমরা ঢাকা কলেজের হয়ে ডিফারেন্ট ইসিএস করেছি। আমরা পুরো কলেজ লাইফটা এনজয় করেছি। আমরা দুজনে হচ্ছে সেকশন এতে ছিলাম। আই ওয়াজ রোল নাম্বার 9 and রোল নাম্বার 51। সো তোমরা হচ্ছে যদি কলেজ থেকে কিছু হচ্ছে করে থাকো বা
তোমরা তোমাদের সেকশন বা হচ্ছে আরো তোমরা যেই স্ট্রিমেরও হও না কেন, ইভেন ধরো কমার্স বা আর্ট স্ট্রিমেরও যদি হয়ে থাকো, প্রবাবলি স্ট্যাটিস্টিক্স যে ক্লাসটা করতেছো সেটা তো আমি ছিলাম আর কি। সো তোমরা যেই পথ দিয়ে হচ্ছে গিয়েছো বা যাচ্ছ, সেইটা দিয়ে হচ্ছে আমরা দুজনে গিয়েছি আর কি, অ্যান্ড দিস আর আওয়ার ক্রিডেন্সিয়ালস। সো আমি বলবো যে হচ্ছে মেনি থিংস আর ফিজিবল। আমরা আমাদের মানে হচ্ছে আমাদের কলেজ থেকে আমরা দুজন হচ্ছে সিলেক্টেড হয়েছে হচ্ছে এই ডিওআইবিএ তে, এন্ড কারেন্টলি ডিওআইবিএ তে পড়াশোনা করছে। এন্ড এই সেশন নিয়ে হচ্ছে ইন জেনারেল একটা ওভারভিউ হলো যে সেশনটা কম্প্যাক্ট রাখার হচ্ছে ট্রাই করা হবে। আম, এখানে আইবিএ বেসিক্যালি আইবিএ ডিউ নিয়ে আমরা মোস্টলি কথাবার্তা বলবো, বাট আরো তোমরা ব্যাকআপ অপশনস কি কি হতে পারে সবগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। ইনিশিয়ালি হচ্ছে কিছুটা স্টোরি বেস যাবে, মাঝখানে একটু তোমাদের ফাস্ট পেস্ট করব, যাতে হচ্ছে ধরো তোমরা কন্টেন্ট গুলো বুঝতে পারো। তো তোমাদের কাছে যদি নোট থাকে তোমরা নোটটা অবশ্যই করতে পারো আর কি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট লাস্টের দিকে সব চলবে আর কি। এই তো, সো নেক্সট স্লাইডে যাও, সমস্যা নেই। সো শুরুতে যে আইবিএ কি আর কি, যে আইবিএ বলতে হচ্ছে অনেকের ধারণা, মানে অনেকেরই হচ্ছে ধারণা নেই আর কি। অনেকে হয়তো ভাবে যে হচ্ছে মধুর ক্যান্টিন দিয়ে যাওয়ার সময় পাশে একটা হচ্ছে সাদা রঙের বিল্ডিং থাকে, ওই বিল্ডিংটাই কি আইবিএ, লাইক এটা কি আরেকটা, এটা কি আইবিএ কি সাবজেক্ট কিনা, বা আমরা ওখানে কি শিখি, বা র্যাট রেস কিনা। শর্ট অ্যান্সার ইজ যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে স্পেসিফিক্যালি ডিইউআইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার হচ্ছে একটা সেপারেট স্বায়ত্তশাসিত বলতে পারো ইউনিট, এবং এই ইউনিটে হচ্ছে established in 1966, এমবিএ দিয়ে চালু হয়েছে, দেন বিবিএ আমরা শুরু করেছি 1993 থেকে। সো আমরা 34th ব্যাচ, এন্ড এমবিএ চলতেছে 68 ব্যাচ বেসিক্যালি। আইবিএ তে ডিফারেন্ট প্রোগ্রামস আছে, এমবিএ, বিবিএ, পিজিইডি এন্ড হচ্ছে হোয়াট নট, এবং ডিফারেন্ট কোর্সেসও আছে। বাট আমরা এখানে স্পেসিফিক্যালি আইবিএ বিবিএটা নিয়ে হচ্ছে ফোকাস করব। পরে যাওয়ার আগে তোমাদের এইখানে একটা ধারণা দিয়ে দেয়, আইবিএ একটা ইনস্টিটিউট, আমরা ইনস্টিটিউটে পড়ছি, কোন সাবজেক্টে পড়ি সেটা হচ্ছে বিবিএ। এখানে বিবিএ বলতে জেনারেলাইজড বিবিএ আমরা পড়ি। বিবিএ হচ্ছে দুই ধরনের বেসিক্যালি, জেনারেলাইজড বিবিএ আর স্পেশালাইজড বিবিএ। স্পেশালাইজড বিবিএ হচ্ছে ধরো যে তুমি প্রথম বছরে তুমি সিলেক্ট করে নিতে হয়, তুমি মেরিট লিস্টে যেটা পেয়েছো, অথবা সাবজেক্ট ওয়াইজ তোমার হচ্ছে ফার্স্টে চুজ করে নিতে হয়, ফিনান্স পড়বা না অ্যাকাউন্টিং পড়বা বা মার্কেটিং, কোনটা নিয়ে মেজর করবা। আমরা জেনারেলাইজড বিবিএ পড়ি, দ্যাট মিনস হচ্ছে আমরা 6 সেমিস্টার হচ্ছে মতো এক্সপ্লোর করার সুযোগ পাই, বা 3টা বছর এক্সপ্লোর করি, অ্যান্ড দেন গিয়ে আমরা হচ্ছে ফোর্থ ইয়ারে গিয়ে আমরা চুজ করি আর কি, যে আমরা কোনটা নিয়ে মেজর করব, ফিনান্স না মার্কেটিং এন্ড হোয়াট নট। এই তো দ্যাট ইজ হোয়াট অল অ্যাবাউট আইবিএ। এন্ড আইবিএ তে এটা কি একটা র্যাট রেস কিনা, তোমাদেরকে হচ্ছে বলে রাখি যে ইটস হাইলি কম্পিটিটিভ এক্সাম। 120টা সিট তোমার হচ্ছে ধরো 10,000 অ্যারাউন্ড একটা পরীক্ষার্থীর মধ্যে হচ্ছে থাকে। সো এখানে একটা হচ্ছে বেশ আনসার্টেনিটি থাকবে হচ্ছে অন্যান্য অ্যাডমিশন এক্সামের মতোই, বাট এই জায়গাটাতে হচ্ছে ধরো ইটস অ্যাপটিটিউড টেস্ট থাকবে, আইবি এর যে অ্যাডমিশনটা থাকবে। সো এইটা নিয়ে পরবর্তীতে কিভাবে ডিল করবে এটা নিয়ে সামনে আসবে। সো নেক্সট, ওয়াই আইবিএ, অ্যালামনাই অ্যান্ড ফিউচার প্রসপেক্টস নিয়ে হচ্ছে শুরুতে কথা বলে নিই। আইবিএ কেন, কারণ হচ্ছে বাংলাদেশে ইটস দ্য টপ ইনস্টিটিউট, টপ বিজনেস স্কুল, আইবিএটি ওটা বেসিক্যালি। অ্যান্ড তুমি যদি হচ্ছে অ্যালামনাই এন্ড ফিউচার প্রসপেক্ট নিয়ে চিন্তা করো, তুমি যদি লিঙ্কডইনটা খোলো, আমি এই জন্য লিঙ্কডইন লোগোই দিয়ে দিয়েছি, আর কিছু দেয় নাই। সো লিঙ্কডইনটা খোলো, তুমি যদি আইবিএ ডিও লিখে সার্চ দাও, তুমি হচ্ছে দেখবে অনেক মানুষ চলে আসে, এবং ওদের অনেকে অ্যাচিভমেন্টস মানে হিউজ। তুমি যদি হচ্ছে সাপোজ চিন্তা করছো যে দেশে একটা স্টেপিং স্টোন হিসেবে পরবর্তীতে তুমি ধরো হায়ার স্টাডিজ এর জন্য আরো বাইরে যেতে চাচ্ছ, তুমি হচ্ছে প্রবাবলি তুমি যেতে পারো। আমাদের হচ্ছে লাইক সাজিদ ভাই এবং হচ্ছে আদার্স লাইক হচ্ছে ক্যামব্রিজে হচ্ছে পড়ছে, আর আরো অনেকে নানান জায়গায় পড়তেছে। তোমার যদি ইচ্ছা থাকে হচ্ছে দেশে তাড়াতাড়ি চাকরি, দেশে তোমার হচ্ছে ধরো জব মানে বিবিএটা শেষ করে বা ব্যাচেলারটা শেষ করে যত তাড়াতাড়ি জব তুমি যে হচ্ছে করা শুরু করবে, নিজের পায়ে দাঁড়াবা, তোমার কাছে এটার সুযোগ হচ্ছে বেশি আর কি। তোমার হচ্ছে এমএনসি বা মাল্টিন্যাশনাল কোম্পানি গুলোতে হচ্ছে দেখবা যে আমাদের অনেকের হচ্ছে অনেক সুবিধা হচ্ছে পায়। তোমার ধরো হচ্ছে জবে প্রমোশনের ক্ষেত্রে, তোমার এই ক্ষেত্রে আইবিএডি থেকে যদি তুমি হচ্ছে গিয়ে থাকো, তোমার এই ক্ষেত্রে হচ্ছে অনেক সুবিধা থাকবে। তুমি যদি কোন একটা কোম্পানিতে ম্যানেজার হওয়ার ক্ষেত্রে ডাইরেক্ট যে হচ্ছে হয়, সো
তুমি এটা খুব ফাস্ট ট্র্যাক হয় বিকজ তুমি এমটিও বা ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম এইসব দিয়ে হচ্ছে যাও। সো এইগুলো দিয়ে যাওয়ার ফলে তোমার হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে ইজি হয়। তুমি যদি চিন্তা করো যে না আমি আইবিএ তে যাচ্ছি বিকজ আমি এখনো শিওর না যে আমি তাহলে কোনটাতে যাব, কোন স্ট্রিমে যাব। যদি এরকম চিন্তা থাকে, তুমি যদি পরে চাও যে দেশকে সার্ভ করতে বা এরকম কোনো ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে লাইক তুমি বিসিএস এ হচ্ছে টপার্স এর হচ্ছে এক্সাম্পল আছে। আম, আমি বিবিএ 34, বিবিএ 17 এর হচ্ছে আমাদের আছে ওয়াইসুল ভাই, উনি এগেইন লন্ডন হাই কমিশনের হচ্ছে ফার্স্ট সেক্রেটারি, সো ফরেন ক্যাডার। সো উনি আমাদের সেশনও নিয়েছেন। সো এভাবে হচ্ছে অ্যালামনাইজটা হচ্ছে প্রচন্ড কানেক্টেড। আমাদের ক্যাম্পাসে ইউনিলিভারের হচ্ছে লাইক একটা প্রোগ্রাম হয়েছিল। সো ইউনিলিভারের আমাদের হোল বাংলাদেশের যে মার্কেটিং এন্ড হচ্ছে এই জব পার্টে যে লিড করে আর কি, সো তারা হচ্ছে অনেকেই আইবিএ থেকে, তারা এসেছিলেন আমাদেরকে সেশনটা করাতে। তোমাদের যদি এক্সট্রা কারিকুলার ভালো লাগে, ডিবেটিং বলো বা হচ্ছে আদার্স, এক্ষেত্রে আইবিএ ডিইউ থেকে হচ্ছে বেশ হচ্ছে ফ্যাসিলিটিস হচ্ছে দেওয়া হয়। 2022 এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাজিদ ভাই, সৌরদীপ ভাই দুজনে হচ্ছে আইবিএ থেকে। সো আইবিএ মানে অ্যালামনাই নেটওয়ার্কটা হিউজ বিকজ বুঝতে পারতেছো যে 66 সাল থেকে এক্সিস্ট করতেছে একটা ইনস্টিটিউট। অ্যান্ড এটা ফিউচার প্রসপেক্টসও, তুমি যেই ব্রাঞ্চে যেতে চাও তুমি হচ্ছে সুযোগ পাবা। তোমার আশেপাশে এমন পিয়ার্স পাবা যারা কিনা হচ্ছে কম্পিটিটিভ অ্যান্ড সাপোর্টিভ আর কি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, তোমার আইবিএ হচ্ছে ডিইউ থেকে আম, তুমি, আমি বলবো না যে হচ্ছে যে আইবিএডিও থেকে যে খুব বেশি হচ্ছে যে সুবিধা, মানে তুমি হচ্ছে যদি চিন্তা করো যে স্পেশালাইজড ভাবে আইবিএডিও থেকে বের হলে চাকরি, ব্যাপারটা এমন না। তোমাকে অফকোর্স হচ্ছে নিজেকে আপস্কিল হচ্ছে করে যেতে হবে বিকজ যুগটা এমন, তোমাকে আপস্কিল হচ্ছে নিজেকে করে যেতে হবে। সো এটাই হচ্ছে ছিল আইবিআর হচ্ছে অ্যালামনাই ফিউচার প্রসপেক্টস নিয়ে। নেক্সট। তো বেসিক্যালি ভাই আপনি বলতে যাচ্ছেন যে জাস্ট বিকজ অফ আইবিএ তে চান্স পাইছি, দ্যাট ইজ স্টিল নট এনাফ টু সিকিউর এ গুড জব অর সামথিং, মানে প্রমিসিং। আপনাকে অলওয়েজ আই আপস্কিল উড থাকতে সে হবে, দ্যাটস আমার আমার হচ্ছে স্লাইডের সবার শেষের দিকে একটা ওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে ডোন্ট বি কমপ্লেসেন্ট। এটা শুধু অ্যাডমিশন জার্নির জন্য না, এটা তোমার একাডেমিক মানে অ্যাডমিশন পরবর্তী আইবিএ তে ঢোকার পরে আর কি। বিকজ আইবিএ তে কিন্তু ড্রপ আউট হচ্ছে হয় বেশ। তোমাকে প্রবেশনে হচ্ছে ফেলে দিতে পারে তোমার যদি একটা সার্টেন সিজির নিচে চলে যায়, অথবা হচ্ছে তোমাকে আইবিএ থেকে যদি এই জিনিসটা একবার পরে আরেকবার হয়ে তোমাকে বের করে দিতে পারে। সো তুমি যদি এখানে আসো, ইট উইল বি স্ট্রিক্ট। বাট এগেইন এটা যে খুব কঠিন হবে এমন মানে হচ্ছে সিনিয়রদের থেকে শুনেছি আর কি, যে অনেকে হচ্ছে করতেছে, রাইট? সো তোমাদের হচ্ছে নিজেকে কনস্ট্যান্টলি আপডেট করে যেতে হবে বিকজ যদি একবার কমপ্লেসেন্ট হয়ে যাবা তাহলে হেরে যাবা আর কি, এটাই। আম ওকে। লেট এখন আসছে মার্ক ডিস্ট্রিবিউশন। ওকে, এটা বেসিক্যালি হচ্ছে তাকি হোল্ড করবে, বা আমি হচ্ছে ততক্ষণে শর্টলি বলে দেই যে আইবিএ তে হচ্ছে একটা রিটেন হচ্ছে লেখা আছে, রিটেন এক্সাম আছে। সো ফার্স্ট হচ্ছে এমসিকিউ এক্সাম থাকে। তোমার এমসিকিউ হচ্ছে 70টা, লাস্ট দুইবার ধরে আসছে। 70টা হচ্ছে 90 মিনিট, দেন তোমার হচ্ছে রিটেন 30 মিনিটের থাকবে, 30 মার্ক, দেন ভাইভা হচ্ছে 20 মার্কের আর কি। এই মিলে হচ্ছে তোমার টোটাল র্যাঙ্কস বা এভরিথিং ডিসাইড হবে। এখন তোমার হচ্ছে ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল, এই তিনটা হচ্ছে সাবজেক্ট। এই তিনটা সাবজেক্টের মধ্যে ইংলিশে হচ্ছে 30 মার্কস, ম্যাথসে 25 অ্যান্ড অ্যানালিটিক্যালে 15 মার্কস আর কি। 1 মার্ক ইচ কোয়েশ্চেন। অ্যান্ড তোমার হচ্ছে পার কোয়েশ্চেনে যদি ভুল করো তাহলে হচ্ছে -0.25 মানে থাকবে আর কি, নেগেটিভ থাকে। অ্যান্ড তোমার হচ্ছে এখানে আরেকটা ব্যাপার থাকবে যে তোমার এখানে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে, মানে হচ্ছে প্রত্যেকটাতে ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যালে জেনারেলি বলা হয় হচ্ছে এমসিকিউতে 40%, মানে হচ্ছে 30-এ 12, তোমার 25-এ হচ্ছে 10, এন্ড হচ্ছে 15-তে লাইক 6, রাইট? বাট তোমার হচ্ছে এই জিনিসটা আইবিএ থেকে হচ্ছে বলে, বাট এই সার্টেন পাস বারটা হচ্ছে এটা, এই স্ট্যাটিক পাস বার এই জিনিসটা হচ্ছে কখনো মানে হচ্ছে মিট হয় না আর কি। আম, দেশে 120 জন হচ্ছে এই প্রত্যেকটাতে এই মার্কটা হচ্ছে ক্যাচ করতে পারে না। সো জেনারেলি হচ্ছে যেটা হয় যে দেখবা যে হচ্ছে কাট মার্ক এটার থেকে কমই থাকে। বাট আমি বলবো যে হচ্ছে ট্রাই করবা যাতে তোমাদের এইগুলোর মধ্যে একটা স্ট্রং স্যুট বেছে নিবা, স্ট্র্যাটেজি স্ট্রং স্যুট বেছে নেয়া।
উইক স্পট গুলো এমন ভাবে হচ্ছে তোমরা হোন করা যাতে তোমাদের ওই জায়গাগুলোতে থেকে যদি কখনো হচ্ছে খুব কঠিন কোশ্চেনও করে তোমরা যাতে ওখান থেকে ভালোভাবে পার হতে পারো, অ্যান্ড স্ট্রং স্যুট দিয়ে তোমরা যাতে হচ্ছে হাই নাম্বারটা অ্যাচিভ করতে পারো। অ্যান্ড তোমার হচ্ছে এই তিন অলসো রিটেনও হচ্ছে অফকোর্স 5 বার 12 মার্ক, এটা এটা ফিক্সড। অ্যান্ড ভাইভাতে হচ্ছে 5 মার্ক থাকে, 20 মার্ক। অ্যান্ড কাট মার্কস হচ্ছে জিনিসটা ডিসাইড হয়, ইটস অল আপ টু দা কোশ্চেন কতটা কোশ্চেন ডিফিকাল্টির উপর আছে, আবার হচ্ছে অ্যাসপিরেন্স যারা আছে তারা কিভাবে হ্যান্ডেল করছে। তো হচ্ছে ধরো 120 জন, রাইট? সো তোমার এর মধ্যে হচ্ছে 10,000 জনের ভিতর হচ্ছে একটা সার্টেন থ্রেশহোল্ড পর্যন্ত স্টুডেন্টস হচ্ছে দেখবে যে ইংলিশে হচ্ছে ধরো 300 এই পরিমাণ স্টুডেন্ট হচ্ছে এই পরিমাণ মার্ক পাচ্ছে, মানে সর্বনিম্ন এই পরিমাণ মার্ক পাচ্ছে, ম্যাথসেও সেটা, অ্যানালিটিক্যালও সেটা। সো 300 থেকে তারপর হচ্ছে দেখবে যে এখান থেকে তারা 160 জন বা 180 জনকে সিলেক্ট করতে পারতেছে কিনা। ইফ ইয়েস, দেন সেইখান থেকে তোমার হচ্ছে রিটার্নের জন্য পাস। 160 বা 180 জন, আমাদের টাইমে 160 জন করেছে। এটার পরে ভাইবা হবে, ভাইভাতে 20 মার্ক, ওখান থেকে হচ্ছে ভাইভাতে মানুষ হচ্ছে ফেল করে, সো এখানে হচ্ছে খেয়াল রাখতে হবে। সো ভাইবা টাইবা হচ্ছে তোমার এটা শেষ করে তারপর তোমার 160 থেকে 120 জন দিন শেষে হচ্ছে নেয় আর কি। সো দ্যাটস দ্য মার্ক ডিস্ট্রিবিউশন এন্ড এভরিথিং। নেক্সট, টাইপস অফ কোয়েশ্চেন ইংলিশ। সো ইংলিশে হচ্ছে কি টাইপের কোয়েশ্চেন থাকে এটা নিয়ে হচ্ছে আলাপ দিব। নেক্সট স্লাইড। ইংলিশে বেসিক্যালি 3টা ফেজ আর কি, একটা গ্রামার, একটা ভোকাবুলারি, একটা রিডিং কম্প্রিহেনশন। গ্রামারের মধ্যে বেসিক্যালি ইডি বা ইরর ডিটেকশন আমরা বলি, এসসি সেন্টেন্স কারেকশন বলি, দেন আরো কয়েকটা হচ্ছে টাইপ আছে। ভোকাবুলারির মধ্যে সেন্টেন্স কমপ্লিশন, অ্যানালজি, কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, মানে এই টাইপের অনেকগুলো আছে আর কি। ভোকাবুলারি অনেক ক্ষেত্রে হচ্ছে হিউজ মার্ক হোল্ড করে। এন্ড রিডিং কম্প্রিহেনশন আর্টসে তোমরা যেটা বেসিক্যালি এনসিটিভিতে অনেকটা করে আসছো, বাট এই ক্ষেত্রে একটু হচ্ছে ধরো ডিফিকাল্ট একটু বাড়বে, বাট ডুয়েবল। এক এক করে হচ্ছে বোঝাচ্ছি যে প্রত্যেকটা আইটেম মানে কি। নেক্সট। সো হিয়ার ইজ এরর ডিটেকশন। তোমার এখানে হচ্ছে একটা কোশ্চেন এন্ড অলসো আইবিআর এর প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে এমসিকিউ তে 5টা করে অপশন থাকে। সো এরর ডিটেকশনে তোমার হচ্ছে একটা কোশ্চেন দেবে, একটা কোশ্চেনে হচ্ছে 5টা আন্ডারলাইন করা থাকবে, এ বি সি ডি ই। তোমার যদি এই এবিসিডি এর মধ্যে যদি হচ্ছে তুমি কোথাও ভুল দেখো গ্রামাটিক্যালি, তুমি হচ্ছে সেই জিনিসটা তোমাকে ডিটেক্ট করতে হবে, এটাই তোমার কাজ। দেন হচ্ছে যে ভুল না থাকলে নো এরর আর কি। সো এই সেন্টেন্সটার ক্ষেত্রে যেমন দেখো যে হচ্ছে তোমার কাছে মনে হতে পারে যে এইটা তো ভুল মনে হচ্ছে, এটা তো ভুলের কাছাকাছি, বাট এটার থেকে তুমি যদি শিওর হতে পারো এটা দ্যাটস দ্য বেটার ওয়ে। সো এই ক্ষেত্রে তুমি হ্যাঁ, তো প্যানেলাইজ কারেন্টলি ওয়ান অফ বলো। আমি অ্যাজ এ হোল সবার হয়ে একটা কোশ্চেন করি। তো অনেকের আসলে হুম এই সাবকন্টিনেন্টে অনেকে আসলে ইংলিশে একটু জড়তা থাকে। তো এই ধরনের হুম হুম। জিনিসপাতি দেখে মানে হয়তোবা আপনারা পান না, বাট আমরা অনেকেই অনেক সময় ভয় পেয়ে যাই। তো এটা আসলে হুম ওভারকাম হুম। করার জন্য আপনি কি উপদেশ দিবেন? আমি বলবো হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। বিকজ দেখো যদি তোমার হচ্ছে ইংলিশে উইকনেস থাকে, আমি তোমাকে আগে বলেছিলাম যে স্ট্র্যাটেজি হচ্ছে যে স্ট্রেংথে যাতে তুমি মার্কটা অনেক বেশি তুলে ফেলতে পারো, অ্যান্ড উইকনেস যেটা আছে সেটা রেকটিফাই করতে হবে, রাইট? সো যেমন দেখো যদি তোমার দেখা যায় যে ইংলিশের এটা তো উইকনেস, তার মানে তোমাকে হচ্ছে আর্টিকেলস অফকোর্স বেশি পড়তে হবে, অফকোর্স তোমাকে হচ্ছে অনেক বেশি ধরো ইংলিশ হ্যান্ডবুক আছে, অনেক পিডিএফস আছে, অনেক রিসোর্স, তোমাকে এই রিসোর্স গুলো হচ্ছে সলভ করে যেতে হবে। তুমি ডায়াগনস্টিক টেস্ট দিয়ে বুঝবা যে তোমার কোন সাবজেক্ট মানে কোন হচ্ছে তোমার সেকশনটাতে বেশি ইস্যু। ওকে, ফার্স্ট এটা, তারপরে দেখবা যে হচ্ছে কোন কোন টপিকে তোমার বেশি ইস্যু আর কি। সো এই বেশি ইস্যু যেখানে তুমি হচ্ছে দেখতে পাবা সেই জায়গাগুলো তুমি হচ্ছে কনস্ট্যান্টলি প্র্যাকটিস করবা, রাইট? সো এভাবে তোমাকে ওভারকাম হচ্ছে করতে হবে। তোমার লাস্টে হচ্ছে দিয়েছি যে কোথা থেকে কি প্র্যাকটিস করতে পারো এন্ড এভরিথিং আর কি। ওকে, এটাই। দেন তাহলে আপনাকে আর মাঝখানে ইন্টারাপ্ট করতেছে না, দেন আপনি কন্টিনিউ। ওকে, সো এই কোশ্চেনটার ক্ষেত্রে দেখো যে vanilla is currently one of the most popular of all spices and flavorings and is found not only in foodstuffs and also in perfumes and cosmetics. সো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু গ্রামাটিক্যালি একটা হচ্ছে সিকোয়েন্স হচ্ছে জানি, যে নট অনলি বাট অলসো, রাইট? সো নট অনলি বাট অলসো এখানে হচ্ছে কিন্তু এন্ড অলসো দেয়া আছে, সো দিস ইজ অ্যান গ্রামাটিক্যালি এরর। সো এই জন্য হচ্ছে মানে হচ্ছে প্রবলেম ইজ ডি। সো নেক্সট স্লাইড। সেন্টেন্স কারেকশন।
সেন্টেন্স কারেকশনে তোমার হচ্ছে এরকম সেন্টেন্স বা একটা লং সেন্টেন্স হচ্ছে দেয়া থাকবে, সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করা থাকবে। তোমার এর মধ্যে তোমার 5টা অপশন দেয়া থাকবে, তোমাকে এখানে ফিক্স করতে হবে যে কোন অপশনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তোমার এইটা দেখে প্রথমে হচ্ছে একটু ভয় লাগতে পারে, ভয় লাগা স্বাভাবিক, বাট এটা প্র্যাকটিসের সাথে সাথে হচ্ছে কেটে যাবে। কিভাবে? তোমার গ্রামার বলতে কিন্তু পুরোপুরি রিজিড গ্রামার অলওয়েজ এমন না। গ্রামার অফকোর্স তোমাকে পড়তে হবে, বাট এটা পাশাপাশি দেখো মিনিং এরও একটা ব্যাপার থাকে। তোমাকে অপশন এলিমিনেট করা মানে পাওয়ার অফ এলিমিনেশন তুমি যদি ইউজ করো, দেখবা যে তোমার এই ধরনের টপিক গুলো ক্যাপচার করা অনেক ইজি হয়ে যায়। কিভাবে? Riddled with bullets, shattered by bombs, and hidden in alleys, the historic buildings in were long ignored by tourists, traveling instead to more well-known memorial museums, right? সো এই ক্ষেত্রে দেখো তুমি অপশন গুলোর মধ্যে একটা স্প্লিট দেখতে পাবা, যে এ বি তে আছে হিস্টোরিক্যাল বিল্ডিং দিয়ে শুরু, সিডিই তে আছে ট্যুরিস্ট দিয়ে শুরু। এখন তাহলে কোনটা হবে? ঠিক আছে, তুমি যদি প্রথমে ট্যুরিস্ট দাও, এটার মানে বোঝায় যে হিস্টোরিক বিল্ডিং গুলা হচ্ছে এই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এইটা হচ্ছে বোঝায় না। এটা বোঝায় যে ট্যুরিস্টরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ট্যুরিস্টরা গুলি খেয়েছে। সো এটা বুঝে কি কোনো সেন্স মেক করে যে ট্যুরিস্টরা গুলি খেয়েছে আবার হচ্ছে ট্যুরিস্টরা হচ্ছে অন্য মিউজিয়াম দেখতে যাচ্ছে? ইউ আর নট কম্পেয়ারিং, রাইট? সো মিনিং এর যেহেতু ইস্যুটা আছে, এন্ড অলসো গ্রামাটিক্যালি এটা হচ্ছে যেহেতু এরর, সো সিডিই তোমার 3টা অপশনই কাটা। তোমাকে এদিকে তাকাতে হবে না, তোমাকে দেখতে হবে এ আর বি এর মধ্যে তাহলে হচ্ছে কোনটা কারেক্ট। তুমি হচ্ছে এইটা হচ্ছে গ্রামাটিক্যালি একটু নুয়ান্স আছে, যত তোমরা হচ্ছে ধরো প্র্যাকটিস না, তোমরা হচ্ছে ক্লাস করবা, প্র্যাকটিস করবা, সবগুলো দেখবা, তত এটাতে হচ্ছে রিয়েলাইজ করবা। দ্য অ্যান্সার ইজ বি, বিকজ দেখো তোমার হচ্ছে যখন ট্রাভেলিং দিয়ে হচ্ছে শেষ করে দাও, তোমার আমাদের প্রেজেন্ট পার্টিসিপল নামে হচ্ছে একটা জিনিস আছে। তো এই পার্টিসিপলের জন্য এইটা ট্রাভেলিংটা কোনটাকে বোঝাচ্ছে এটা অনেক সময় বোঝা যায় না। এটা কি লাইক তোমার হচ্ছে ট্যুরিস্টকে বোঝাতে পারে, অন্য কিছুকে বোঝাতে পারে। সো এই অ্যাম্বিগুইটি একটা থেকে যায়। সো এই জিনিসটা কাটা দেওয়ার জন্য হু ট্রাভেলড একবারে দিয়ে দিলা, যাতে হু দিয়ে এক্স্যাক্টলি ট্যুরিস্টকেই বোঝাচ্ছে। দিস ইজ দ্য অ্যান্সার, বি। নেক্সট। ওকে, গ্রামার পার্টটা বেসিক্যালি শেষ। প্লাস 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 দিয়ে রেখেছিলাম বিকজ গ্রামারে ধর আরো নতুন নতুন টাইপের দিয়ে দিতে পারে। যেমন এই জন্য ইংলিশের ওভারঅল একটা তোমার হচ্ছে মানে গ্রামার সেন্স এন্ড এভরিথিং বেটার করতে হবে। আমাদের টাইমে কানেক্টর দিয়ে দিয়েছে, যেটা আগে আসবে কেউ ভাবেও না। আহ, আমরা কিছু মক্সে করেছিলাম অবশ্যই, এটা আবার ট্রু, বাট এগেন এই যে কিছু টপিকস হচ্ছে চলে আসে, সো নিজের মনটাকে হচ্ছে খোলা রেখো আর কি। তোমার কাজ হচ্ছে যে ওভারঅল যে হচ্ছে পড়াশোনা তুমি বুঝতেছো, তোমার হয়তো ভোকাবুলারি উইক, সে অনুযায়ী বেশি পড়বা, তাহলে ওই কেন্দ্রিক যতগুলো আসবে যাতে তুমি সেগুলো ট্যাগেও করতে পারো, দ্যাট শুড বি ইওর গোল। এটা ক্ষেত্রে সেন্টেন্স কমপ্লিশন, এই ক্ষেত্রে একটা বড় একটা সেন্টেন্স দিয়ে দিবে, এটার মধ্যে মাঝখানে হচ্ছে তোমার কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে। সো এইখানে তোমার কারেক্ট ওয়ার্ডটা হচ্ছে সিলেক্ট করতে হবে, কারেক্ট ওয়ার্ড পেয়ারটা সিলেক্ট করতে হবে, বা কারেক্ট ওয়ার্ড সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে পেয়ার আছে, জোড়া আছে। সো এই ক্ষেত্রেও পাওয়ার অফ এলিমিনেশন ইউজ করবা, ঠিক আছে? তুমি একটু এর পুরোটা পড়ো। নন ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন often creates such tensions that a community that has constantly refused to dash its injustices is forced to correct them. তারপর হচ্ছে কোলন, তার মানে এই জিনিসটাকে তারা আরো এক্সপ্যান্ড করতেছে। দ্য ইনজাস্টিসেস ক্যান নো লঙ্গার বি ড্যাশ, ঠিক আছে? আমরা প্রথমটা নিয়ে একটু হচ্ছে চিন্তা করি, ঠিক আছে, যে ফার্স্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে। তাহলে এখানে পাওয়ার অফ এলিমিনেশন তুমি ইউজ করতে পারবা, যে নন ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন হচ্ছে এমন টেনশন হচ্ছে তৈরি করে, যেটা কিনা হচ্ছে একটা কমিউনিটি যেটা কিনা সব সময় বা কনস্ট্যান্টলি হচ্ছে মানে মানে কি করতে হচ্ছে রিফিউজ করেছে, রাইট? অ্যাকনলেজ, হ্যাঁ, ইট ডাজ মেক সেন্স। আমি হচ্ছে কোন একটা কমিউনিটি যদি লম্বা সময় ধরে অ্যাকনলেজ না করে, তাহলে আচ্ছা ঠিক আছে, ইনজাস্টিস না করে, তাহলে এটা ঠিক করতে মানে ফোর্সড হয়তো মানে এটা ঠিক করতে, মেক সেন্স। ডিক্রিজ ইন, রিফিউজ টু ডিক্রিজ ইটস ইনজাস্টিসেস, আচ্ছা ওটার থেকে কিছুটা লো, বাট ঠিক আছে, ম্যানেজেবল। রিফিউজ টু টলারেট ইটস ইনজাস্টিসেস ইজ ফোর্স টু কারেক্ট দ্যাম, এটা কিন্তু টেকনিক্যালি ডাজন্ট মেক সেন্স, বিকজ হচ্ছে যেই কমিউনিটি হচ্ছে লাইক এটা টলারেট করতেই পারতেছে না, তারা তো এটা কারেক্ট করবে না। যেমন হচ্ছে ধরো হচ্ছে তোমার সমাজে কিছু হচ্ছে বঞ্চিত, মানে তোমার বঞ্চিত থাকে আর হচ্ছে শোষক শোষক থাকে, রাইট?
সো শোষকরা হচ্ছে ইনজাস্টিসেস হচ্ছে করে যায়, তারা রিফিউজ করে হচ্ছে ঠিক করতে। সো এখানে টলারেট তো করবে বঞ্চিতরা। সো এখানে ইট অ্যাকচুয়ালি ডাজন্ট মেক সেন্স, কারণ বঞ্চিত তো এটা কারেক্ট করতে পারবে না, রাইট? সো সিক ক্রস ডি অ্যাড্রেস, হ্যাঁ ইট ক্যান মেক সেন্স। ই হচ্ছে এক্সপ্লেন, এক্সপ্লেন দিয়ে হচ্ছে প্রপারলি তুমি কারণ হচ্ছে তুমি কেউ তো নিজের ইনজাস্টিস গুলো হচ্ছে এক্সপ্লেইন করতে হচ্ছে জেনারেলি চায় না, এটা অনেক বেশি ফার ফেস্ট অ্যাকচুয়ালি। সো এই কয়েকটা জিনিসকে বাদ দিতে পারো, বাট সেকেন্ডটা দেখো, দ্য ইনজাস্টিসেস ক্যান নো লঙ্গার বি ড্যাশ, কারেক্ট করেছে তার মানে কি নো লঙ্গার এখন হচ্ছে কি করা যাবে না, ওকে এটা নিয়ে কথা চলতেছে। সি বাদ, কে জেনারেলি বাদ দিতে পারো। এ বি ডি, ঠিক আছে, এ বি ডি ভিলিয়ার্স বা ওকে ফাইন। সো দ্য ইনজাস্টিসেস ক্যান নো লঙ্গার বি এলিমিনেটেড, আমরা ডি থেকে দেখতেছি, মানে আমি কারেক্ট করতে ফোর্স করতেছে, এটা মানে ইনজাস্টিসেস কে আর এলিমিনেট করা যাবে না, মানে ডাজ ইট অ্যাকচুয়ালি মেক সেন্স? এটা তো এলিমিনেট হতে পারার কথা, রাইট? সো অপশন ক্রস। দেন হচ্ছে বি ভেরিফাইড, ইনজাস্টিস যদি ভেরিফাই না করতে পারি তাহলে কি আমি ওটা আদৌ কারেক্ট করেছি? না, No. রাইট, মানে ভেরিফাই। সো এটা ক্রস। আচ্ছা ই নাম্বারে আবারও বলে দেই, ডিসকাস্ট, যদি ইনজাস্টিস আমি যদি ডিসকাসই না করতে পারি তাহলে কি ওটা কারেক্ট করা হয়েছে? হয়েছে, মানে তোমার যদি ধরো ইনজাস্টিস হয়েছে, তুমি যদি বঞ্চনা নিয়ে কথা বলো তোমাকে জেলে পুরে দিচ্ছে, তাহলে কি আদতেও ইনজাস্টিস কারেক্ট করার জন্য কিছু কাজ হয়েছে? না, না, আদতে না। রাইট? ইয়া, দ্যাট মিনস দ্য অনলি অপশন যেটা কিনা বেঁচে আছে সেটা হচ্ছে এ, এবং এটা পারফেক্ট, যে যার কিনা অ্যাকনলেজ হচ্ছে মানে করতেছিল না কনস্ট্যান্টলি, তারা এটা কারেক্ট করতে ফোর্সড হয়েছে, এটার অর্থ হচ্ছে ইনজাস্টিসকে আর হচ্ছে ইগনোর করা যাচ্ছে না। দ্যাট ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। তোমরা হচ্ছে দেখবে অ্যাডমিশন যেতে যেতে অ্যারাউন্ড 800 to 1000 ওয়ার্ডস পড়বা বা আরো বেশি। সো তখন তোমরা এই জিনিসগুলো সুইফটলি করতে পারবে আর কি, সো প্যারা নিও না। আচ্ছা, নেক্সট, জেনারেল স্টেটমেন্ট অনুযায়ী আপনার কথা অনুযায়ী মিনিমাম কতগুলো ওয়ার্ড আসলে ব্রেনে থাকা উচিত, স্টোর করা উচিত টু গেট অ্যাডমিশন? আমি বলবো হচ্ছে তোমার অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা কিনা সিরিয়াস অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা জেনারেলি ওয়ার্ড স্মার্ট ওয়ানটা পড়ে থাকে, অ্যান্ড দ্যাটস বেয়ার মিনিমাম 800 ওয়ার্ডস। সো 800 এটা মিনিমাম, এটার পাশাপাশি কয়েকটা হিট প্যারেডস থাকে, যে ধরো এসএটি বা জিআরই বা এইসব এক্সামে অনেক বেশি আসে, সেগুলো পড়ে থাকে আর কি। তবে আমি বলবো যত তুমি হচ্ছে পড়বা, যত এক্সপান্ড করবা তত ভালো। কমপ্লেসেন্ট হচ্ছে না হয়ে থাকাটা হচ্ছে বেটার আর কি। তো এখানে হচ্ছে যদি ফোকাস দাও, বিকজ দেখো আমি যদি ভোকাবুলারি আপনাকে এমন একটা ব্যক্তিগতভাবে জিনিস। জিজ্ঞাসা করি, আপনি কতগুলো করছিলেন? আমি কতগুলো, আই উড সে জি। যে 1200 to 1500, মানে এরকম একটা রেঞ্জে ছিল আর কি, বিকজ ওয়ার্ড স্মার্ট ওয়ানের পাশাপাশি মেজর টেস্ট পড়তাম আমি এক্সট্রা। সো দ্যাট ওয়াজ দ্যাট। মানে আরেকটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ড লিস্ট আর কি, সেম আমি সেটা ব্যাচ নাম্বার পড়তাম। আই গেস। হুম হুম, ওকে। সো এই জায়গাতে এখন ব্যাচ তাহলে চেঞ্জ হচ্ছে নেভার আই গেস। অ্যাকচুয়ালি তুমি যদি হচ্ছে ধরো পড়ার মেথডের উপর নির্ভর করে, আমি অনেক লম্বা টাইম ধরে হচ্ছে পড়ছি, রাইট? যে উম, আমি ইন্টার ফার্স্টে বা আরো আগে থেকে মানে সেকেন্ড এই টাইম গুলো থেকে পড়ছি অলওয়েজ। বাট খুব বেশি ফোকাস দেওয়া শুরু করেছি এইচএসসি পর থেকেই, মানে ভোকাবুলারিতে। স্টিল আমার হচ্ছে গ্রুপস ছিল, পিয়ার্স ছিল, আমাকে অলওয়েজ মোটিভেট করতো, সবাই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে হচ্ছে পড়তাম। সো মানে হচ্ছে ইট অল ওয়ার্কড আউট আর কি, মানে খুব যে হার্ড এমন না। ওকে, এখন হচ্ছে অ্যানালজিতে হচ্ছে যাওয়ার আগে একটু 1 মিনিট একটু হচ্ছে ব্রেক নিয়ে নিই, একটু পানি খেয়ে আসি।
Hi, clearly audible? ইয়েস ভাইয়া। আচ্ছা, আরেকটা কথা, ভোকাবুলারি ধরো শুরু করবা ছোট থেকে, ধরো 10টা করে ওয়ার্ড পড়তেছো, তোমার 80 দিনে তাহলে হচ্ছে 800টা ওয়ার্ড হয়ে যাচ্ছে কিন্তু, রাইট? আবার তুমি দেখবা 10টা করে শুরু করলে, যেহেতু ছোট থেকে শুরু করছো, পরে দেখবা যে তোমার কাছে মনে হবে 10টা দিয়ে আসলে মন হচ্ছে না, তুমি আরো একটু বেশি করার চেষ্টা করবে, যাতে তুমি আরেকটু বেশি টাইম পাও রিভিশন দেওয়ার এন্ড এভরিথিং। 10টা থেকে 20টা, 50টা, আমরা এমন গেছে যে একদিনে 100টা এভাবে করেছি, আবার একদিনে 300টাও মতো রিভিশন দিয়েছি আর কি, বিকজ ধীরে ধীরে আমরা বাড়িয়েছি আমাদের ইনটেকটা, রাইট? সো এমন না যে তোমাকে সবকিছু একবারেই নিয়ে নিতে হবে। ওকে, নেক্সট টপিক ইজ অ্যানালজি। যে অ্যানালজি হচ্ছে মানে হলো যে এখানে কোলন দিয়ে বুঝাচ্ছে এই দুটোর ভিতরে একটা সম্পর্ক আছে। সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম হতে পারে, কোনো ধরনের হচ্ছে মানে ধরো কোনো পার্ট অফ সামথিং হইতে পারে, বা অন্য কোনো টাইপের রিলেশন হইতে পারে। এই রিলেশনটা তোমার ফিগার আউট করে দেখতে হবে এবিসিডি এর মধ্যে কোন অপশনটা সবচেয়ে মেক সেন্স। ওকে, সো অ্যাক্সেলারেট স্পিড, অনেকে তো আমরা সায়েন্সের আছি, বা সায়েন্সে না থাকলে আমরা এটা হচ্ছে যারা গাড়ি নিয়ে অন্তত প্যাশন, এটাকে অ্যাটলিস্ট এটা তো জানি যে অ্যাক্সেলারেট মানে হচ্ছে স্পিড এর ইনক্রিজ করা, রাইট? স্পিড বাড়ানো, ঠিক, রাইট? সো ইফ দ্যাট ইজ ট্রু, তখন হচ্ছে এবিসিডি এর মধ্যে এক এক করে দেখি। Wait, হুম হুম, ওকে, oh wait, সো continue করেন আপনি। ওকে ওকে, অ্যাক্সেলারেট মিনস হচ্ছে টু ইনক্রিজ দ্য স্পিড, ঠিক আছে? অ্যাসেস মানে হচ্ছে টু ইনক্রিজ দ্য ভ্যালু, এটা কি মেক সেন্স? না, অ্যাসেস মানে কোনো কিছুর ভ্যালু দেখা, কোনো কিছু হচ্ছে জাস্ট এটা ওটার ভ্যালু কতটা ভ্যালুয়েশন বের করার চেষ্টা করা। ইট ডাজন্ট মিন আমি ওটা ইনক্রিজ করতেছি, ডিক্রিজও হতে পারে। ধরো অডিট হয়েছে কোনো কোম্পানিতে, পরে দেখা গেছে স্ক্যান্ডাল আছে, সো ডিক্রিজ হয়ে গেল ব্র্যান্ড ভ্যালু। এরপর এলাবোরেট, এলাবোরেট মানে কোয়ালিটি অলওয়েজ বাড়বে এমন না। এলাবোরেট মানে হচ্ছে তুমি জাস্ট ওটা সীমাটা বাড়াচ্ছ, সীমা বাড়ানো মানে কোয়ালিটি বাড়বে, নট নেসেসারিলি ট্রু। 3 নাম্বার ডিসপার্স, ডিসপার্স মানে কোনো কিছু ছড়িয়ে দেওয়া, এবং কোনো কিছু যখন তুমি ছড়িয়ে দাও তখন স্ট্রেংথ বা কোনো কিছু হচ্ছে স্ট্রেংথ জেনারেলি কমে আসে, এটা হচ্ছে ফ্যাক্ট। তুমি হচ্ছে বেলুনে চিন্তা করো, বেলুন থেকে তুমি যদি হচ্ছে ওটাকে একটু ডিসপার্স করো, মানে হচ্ছে তুমি যদি মাঝখানে একটু হচ্ছে লাইক ফোলাও, তাহলে হচ্ছে ওই জিনিসটা মানে এয়ার মলিকিউলস ওটা হচ্ছে ওভারঅলটা একটু কমে আসতেছে। সো দেয়ার ইজ দ্যাট। ডি নাম্বার প্রলং ডিউরেশন, এটা মেক সেন্স, বাট ই নাম্বারটা আগে দেখি। এনিউমারেট এন্ড কোয়ান্টিটি, এনিউমারেট মানে হচ্ছে পরিমাণ আর কি, বেসিক্যালি হচ্ছে নাম্বার কতটা এটা গোনা, বাট এটা দিয়ে কি আমি ইনক্রিজ করছি? না। সো দ্য অনলি অপশন রিমেন্স ইজ প্রলং। প্রলং মানে হচ্ছে কোনো কিছুর হচ্ছে সীমাটা বাড়ানো, বা হচ্ছে সময়সীমাটা বাড়ানো। প্রলং ইজ টু ইনক্রিজ ডিউরেশন, ইট ডাজ মেক সেন্স, এবং এটার জন্য এই অপশনটা কারেক্ট। ঠিক, এরপর correct usage of words. Which of the following uses the word council correctly? ওকে, এটা আবার হচ্ছে জাস্ট কাউন্সিল, বাকি তুমি হচ্ছে এইগুলোর মধ্যে একমাত্র বি নাম্বার অপশনটা কারেক্ট, বিকজ হচ্ছে কাউন্সিল মিনস এখানে অ্যাডভাইস, এই কাউন্সিলটা মিনস অ্যাডভাইস। বাকি যে জিনিসগুলো দেখানো হয়েছে সেটা সিও ইউএন সিআইও, দিস কাউন্সিল। সো এই ধরনের ওয়ার্ডস গুলোর মধ্যে হচ্ছে কিন্তু ডিফারেন্সেস থাকে, এগুলো তোমরা অ্যাডমিশন যেতে শিখবা। আহ বাকিগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রং। তুমি এটা জাস্ট এই ফরম্যাটে থাকতে পারে এমন না, এটা আমরা বহুপদী সমাপ্তি সূচক করে করছি, রাইট? যে 1 2 3 অপশন, তো দেওয়া আছে 1 2 1 1 and 2 1 2 3, মানে এভাবে করে অপশন, তো ওইভাবেও থাকতে পারে এই কারেক্ট ইউসেজ অফ ওয়ার্ডসটা। সো নেক্সট, আচ্ছা ভাই, এই প্যাটার্নটা কি কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে নাকি এরকমই থাকে? এই প্যাটার্নটা হচ্ছে সামটাইমস তোমাকে এই ফরম্যাটে দিতে পারে, আর লাস্ট কাপল অফ ইয়ার্স এ তোমার হচ্ছে জেনারেলি দিয়েছে ওই যে বহুপদী উপায় যেভাবে বললাম ওভাবে দিয়েছে আর কি, এই তো। বাট আইবিএ জিনিসটা কখনো ফিক্স থাকে না। প্যাড তুমি হচ্ছে আইবিএ জিনিসটা মক্স দিবা, তত বেশি হচ্ছে বিভিন্ন সিচুয়েশন নিজেকে অ্যাডাপ্ট করা শিখবা, এন্ড পরবর্তীতে হচ্ছে এক্সামে গিয়ে তোমার অ্যাপটিটিউড টেস্ট এই জন্য। অ্যান্টোনিম,
সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিম থাকতে পারে। মেক শিওর যে তুমি আসলে প্রশ্নটা পড়ছো যে অ্যান্টোনিম চেয়েছে না সিনোনিম চেয়েছে, আদারওয়াইজ ভুল করে বসতে পারো। পোলেমিক্যাল, রাইট? সো পোলেমিক্যাল মানে হচ্ছে তোমার বেসিক্যালি যে একটু যুদ্ধ টুদ্ধ বেশি করতে পছন্দ করে, একটু ঝগড়ুটে টাইপ মানুষ। সো ঝগড়ুটে টাইপ মানুষজনের বিপরীত কি হতে পারে? যারা কিনা শান্তি রক্ষা করতে বেশি পছন্দ করে, রাইট? এটাই তো। সো ইফ দ্যাট ইজ ট্রু, তাহলে অপশন গুলো দেখি যে ইমিটেটিভ, যে অনুকরণ করে, না, বাদ। ল্যাভিশ, ল্যাভিশ মানে হচ্ছে সামথিং তোমার মানে অনেক এক্সপেন্সিভ অথবা হচ্ছে লাইক অনেক ক্লাসি এই জিনিস, বাট না, এটার সাথে যায় না। ডি নাম্বার দেখি, অ্যাট্রাকটিভ, দেখতে সুন্দর, বাট এটার সাথে তো কোনো সম্পর্ক নেই, বাদ। মডেস্ট, মডেস্ট মানে ডিসেন্সি, এসবের সাথে যুদ্ধ থামাতে চাওয়ার এসবের কোনো সম্পর্ক নাই। কারেক্ট অপশন ইজ সি। এটা মানে হচ্ছে কনসিলিয়েটরি, মানে হচ্ছে যে অনেক যে কোনো সিচুয়েশন একটু শান্ত করতে বেশি প্রেফার করে আর কি। এই তো। নেক্সট, অড ওয়ান আউট। সো এই 5টা ওয়ার্ড থাকবে, 5টা ওয়ার্ডের মধ্যে দেখবা 4টা অনেকটা সিনোনিম বা সিনোনিমাস। সো যে কোনো একটা ওয়ার্ড থাকবে যেখানে এগুলোর সাথে যায় না। সো তো এ নাম্বার অপশন, বি, ডি এন্ড ই, তিনটার মানে হচ্ছে সে খুব চিল বা সে তার আসলে গায়ে যায় আসে না, তার কোনো প্যাশন নেই কোনো একটা কাজের প্রতি। অনেক ফ্রেন্ডস কেও দেখবা এরকম আছে। বা তোমার হচ্ছে অনেক ক্লাব জুনিয়র্সও থাকবে এরকম। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য অপশন, দ্য অনেক অ্যান্সার এক্সপিরিয়েন্স ইজ করছে সি। এরকম। ইয়া, ডিসিডিএস এ কাজ করছিলাম, সো ইয়া, ভিপি ছিলাম প্রবাবলি, ইয়া। সো সেখানে হচ্ছে দেখছিলাম, ইট হ্যাপেন্স আর কি, পিপল নিয়ে কাজ করলে এরকম দেখা যায়। অপশন ইজ সি, জিল। জিল মিন্স হচ্ছে তোমার অ্যাসপিরেশনস, এন্ড তুমি হচ্ছে তুমি কোনো একটা কাজ করতে অনেক বেশি আগ্রহী এই আর বেসিক্যালি। নেক্সট, এই জিনিসটা একটা হিউজ থিং, দেখতে অনেক বেশি প্রবলেমেটিক লাগছে, বাট হেয়ার মি আউট, যে এনসিটিভি তে তোমরা একটা বড় প্যাসেজ পড়ছো, প্যাসেজেই ডাইরেক্ট অনেক সময় উত্তর দেয়া থাকতো, সেখান থেকে তোমরা বের করতা। এটা ডিফারেন্ট, এই সেন্সে যে এটা ডিফিকাল্ট একটু হায়ার থাকবে, প্র্যাকটিস করতে করতে পারবে, বাট এটা সেম স্ট্রাকচারই আর কি, যে একটা বড় প্যাসেজ থাকবে, পড়বা, দেন বেশ কয়েকটা কোশ্চেন থাকবে, এটা অ্যান্সার করবা। ইটস জিম্যাট ক্লাব বাই দ্য ওয়ে, এবং এইটা ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট, এখানে গিয়ে অনেক কিছু প্র্যাকটিস করতে পারবা। মোর অন দ্য রিসোর্স, মানে মোর অ্যাবাউট রিসোর্সেস লেটার অন আর কি। নেক্সট, অ্যানালিটিক্যাল টাইপের কোশ্চেন আর কি। সো এইটা হচ্ছে কোশ্চেন কি কি টাইপের থাকে। নেক্সট, ইংলিশ শেষ করছি, এখন অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল ইজ পাজলস, ক্রিটিক্যাল রিজনিং এন্ড ডেটা সাফিসিয়েন্সি, এই তিনটা ভাগে যে বিভক্ত। এর পাশাপাশি আইকিউ বা হচ্ছে ছোটখাটো দিতে পারে, বাট এত বড় না, এগুলাই মেন। নেক্সট, পাজলস দেখে ডন্টিং লাগতে পারে, বাট ইটস অ্যাকচুয়ালি নট। তোমার হচ্ছে এখানে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজে তোমার হচ্ছে ডেসক্রিপশন দেয়া থাকবে, অনেকগুলো কন্ডিশন দেয়া থাকবে। কন্ডিশন গুলোকে তোমার একটু ছোট আকারে নিজেকে সাজিয়ে নিতে হবে, এবং ওইখান থেকে বেশ কয়েকটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। একটু নেক্সট, নেক্সট পেজে যাও, এইখানে দেখো, ওইখানে যে কন্ডিশন গুলো হচ্ছে বলা হয়েছে, প্রত্যেকটা কন্ডিশন আমি একটু হচ্ছে লিখেছি। কন্ডিশন গুলো হচ্ছে, এবং মানে তোমার হচ্ছে এই জিনিসগুলো লেখা ছোট্ট ভাবে লেখার ফলে আমার প্যাসেজটা তাকাতে হবে না। একবার প্যাসেজটা তাকিয়ে আমি যদি 3 মিনিট লাগুক, বাট আমি এই কন্ডিশন গুলো প্রপারলি লিখি, তাহলে আমার একটা পুরো পাজল সলভ হয়ে যায়। পাজলে জেনারেলি 5 থেকে 6টা কোয়েশ্চেন থাকে, তো একটা পাজল সলভ করলে জেনারেলি তোমার 5 মার্ক উঠে যায় আর কি এইটাতে। তো এই জিনিসটা তোমার একটু হচ্ছে খেয়াল রাখ। ফার্স্ট তো উপদেশ হচ্ছে ট্রাই টু ডিকোড ইট, এরকম। ইয়া, ইয়া, ফর ডিকোড করা। দেন তোমার হচ্ছে 1 2 3, 1 এর অ্যান্সার দেখো, যে হচ্ছে আমি লিখেছি যে বি এবং ডি নাম্বার অপশনটা রুল নাম্বার 4 ভায়োলেট করে। এখানে তার মানে পাওয়ার অফ এলিমিনেশন প্রচন্ড ইউজ হবে। তুমি এতগুলো অপশন, তুমি কি ইন্ডিভিজুয়ালি চেক করতে পারবা যে এটা পারফেক্ট কিনা? অনেক বেশি প্রবলেমেটিক, রাইট? তুমি একটা রুল চুজ করবা, একটা কন্ডিশন, ওই কন্ডিশনের উপর দেখবা 5টা অপশনে স্ক্রিন করলে দেখতে পাবা যে হচ্ছে ভুল আছে কিনা, যেগুলো ভুল ওটা বাদ। সো পাওয়ার অফ এলিমিনেশন, ওই কয়েকটা বাদ, সো বাকি থাকে যেটা সেটা মানে দ্য রিমেনিং অপশন উড বি ইওর অ্যান্সার আর কি। সো এভাবে হচ্ছে লজিক্যালি ডিটেক্ট করতে পারো। অলওয়েজ এটা হয় না, পাজলস এ বেশ কয়েক টাইপের পাজলস থাকে, ধরো এই টাইপের গ্রুপিং থাকে,
কয়েকটা রোড ম্যাপ আছে, তোমার একটা স্কেচ এঁকে তোমাকে একটু ভাবতে হবে কোনটা পরে কোনটা। তারপরে ধরো জেব্রা পাজল থেকে তো পুরো পাজলটাকে সলভ করতে হবে, তারপরে কোশ্চেন অ্যান্সার করতে হবে, এই টাইপের থাকে। সো ডিফারেন্ট টাইপস আছে। মোর অন দ্যাট লেটার অন। নেক্সট, ক্রিটিক্যাল রিজনিং। সো এই ক্ষেত্রে হচ্ছে তোমার একটা প্যাসেজ থাকবে, প্যাসেজে তোমরা তোমার হচ্ছে কনক্লুশন একটা থাকবে, ওই কনক্লুশনকে তোমার হচ্ছে জিজ্ঞেস করবে যে এটাকে স্ট্রেংথেন করতেছে কোনটা, উইক করতেছে কোনটা, অথবা এখানে কোনো কিছু মিসিং আছে, অ্যাজাম্পশন কোনটা হতে পারে, বা এই পুরো প্যাসেজ থেকে কি ইনফার করা যেতে পারে, বা এই রকমের অনেকগুলো হচ্ছে তোমার প্রশ্ন করবে। ক্রিটিক্যাল রিজনিং মানে হচ্ছে কোনো একটা প্যাসেজ যেটা দেয়া আছে, কোনো একটা কনটেক্সট, ওটা তুমি ক্রিটিক্যালি হচ্ছে রিজেন্ট করে তুমি হচ্ছে এই 5টা অপশনের মধ্যে যেটা মোস্ট সুইটেবল সেটা বের করতে পারতেছো কিনা। আহ, আমি এইখানে হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং এর দুটোর মধ্যে প্রথমটা হচ্ছে পড়তেছি যে বাই এক্সামিনিং দ্য fossilized leaves of any prehistoric plant, it is possible to determine the climate in which that specimen grew because the size and shape of a leaf are unique to a given climate, ঠিক আছে। Since the climate at a given location depends on the altitude at that location, it follows that the size and shape of a fossilized leaf also indicates the altitude at which the plant grew. দ্য রিজনিং হচ্ছে মানে এটা উইক করে কোনটা, মানে বেসিক্যালি হচ্ছে বলতেছে আমি প্রিহিস্টোরিক প্ল্যান্টের যদি আমি লিফ দেখি, লিফ দেখে হচ্ছে বুঝতে পারবো যে এটা কোন অল্টিটিউডে হচ্ছে গ্রো করছে আর কি, বা কোন জায়গাতে গ্রো করছে, বিকজ ওই জায়গার ক্লাইমেট, যেমন ওই ক্লাইমেটের থেকেই, মানে ক্লাইমেটকে কেন্দ্র করে পাতাটা তৈরি হয়, পাতাটা ক্লাইমেটের সাথে রিলেটেড আর কি। এই জায়গাটা ভেঙে যায় কখন? এই জায়গাটা ভেঙে যায় তখনই বি নাম্বার অপশন দিয়ে, দেখো পুরোপুরি ভেঙে যায়। বাকি অপশনগুলো তেমন ভাবে ভাঙে না। বি অপশনে যে ওভারলুকস দ্য পসিবিলিটি দ্যাট লোকেশনস এট ডিফারেন্ট অ্যালটিটিউডস ক্যান হ্যাভ দ্য সেম ক্লাইমেট, মানে তুমি বলতেছো যে পাতা দিয়ে আমি ক্লাইমেট বুঝতে পারবো, ক্লাইমেট বুঝলে আমি কোথা থেকে পাইছি মানে অল্টিটিউড, নিরক্ষরেখা বা ওইসব, ওই জায়গাটা এক্সাক্ট লোকেশন বুঝতে পারবো। বাট অ্যাকচুয়ালি না। ধরো হচ্ছে গরম বাংলাদেশে যেমন, ভারতে তেমন, পাকিস্তান, মানে একটা সময় খুব যদি কাছাকাছি হয়, বা আফ্রিকার কোন একটা এরিয়া, মানে এই দুই জায়গায় যদি সেম মানে ক্লাইমেট থাকে, তাহলে তো পাতা ওই খুব দুই জায়গাতে সেম হইতে পারে, তো দুইটা ডিফারেন্ট লোকেশন হইতেই তো পারে। সো এইটার মাধ্যমে পুরো জিনিসটা ভেঙে যায়। সো দ্যাট ইজ দ্য মানে এটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। নেক্সট, এখানে টু বি প্রিসাইজ হইতে হয়, আসলে গেস করে দেওয়া যায় না। গেস করে দেওয়া যায় না, টু বি প্রিসাইজ হইতে হয়। কনক্লুশন থেকে তোমার হচ্ছে মেইনলি রিজনিং গুলো বের করতে হয়। তোমার হচ্ছে এগুলোর উপর যখন অ্যাডমিশন টাইমে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ক্লাসেস করতে পারবে আর কি, তো তখন দেখতে পাবো, অসুবিধা নেই। ডেটা সাফিসিয়েন্সি, যে এইখানে অপশন এ বি সি ডি ই আমি হচ্ছে দেই নাই এখানে, বাট এখানে হচ্ছে বেসিক্যালি যে একটা কন্টেক্সট দেয়া আছে যে গতকালকে ইফাজ হচ্ছে তার কার একটা জায়গায় পার করতে গেছে, তো প্রথম ঘন্টায় হচ্ছে একটু বেশি খরচ হয়, তো টোটাল চার্জ ছিল $3.75, ঠিক আছে। তো কত ঘন্টা তার মানে কারটা পার্ক ছিল আর কি, এইটা হচ্ছে আমাকে বের করতে হবে, ঠিক আছে। সো এখানে 1 নাম্বার কন্ডিশন, 2 নাম্বার কন্ডিশন, বা 1 নাম্বার স্টেটমেন্ট, 2 নাম্বার স্টেটমেন্ট দেয়া আছে। তোমার এ বি সি ডি ই পাঁচটা অপশন, পাঁচটা অপশন হচ্ছে এ মানে হচ্ছে শুধু প্রথম নাম্বার স্টেটমেন্ট দিয়ে আমি পুরোপুরি সলভ করতে পারবো, বি মানে শুধু 2 নাম্বার স্টেটমেন্ট দিয়ে আমি হচ্ছে আমার এই মানে প্রশ্নের উত্তরটা পেয়ে যাব, সি হচ্ছে 1 এবং 2 নাম্বার আমি আলাদা আলাদা করে আমি পাচ্ছি না, সলভ করতে পারতেছি না, 1 আর 2 যদি আমি একসাথে ব্যবহার করি দুইটা স্টেটমেন্ট, তাহলে আমার এটা সলভ হবে। ডি অপশনের মানে হলো যে 1 আর 2 স্টেটমেন্ট দিয়ে ইন্ডিভিজুয়ালি সলভ করতে পারতেছি, দুইটা দিয়ে সলভ হবে আলাদা আলাদা ভাবে। আর ই নাম্বার মানে কোনোটা দিয়ে সলভ হবে না। এই অপশনের ক্ষেত্রে দেখো যে পার্কিং চার্জেস এট দ্য গ্যারাজ আর 1 নম্বর অপশনে যে 75 সেন্টস প্রথম ঘন্টা এবং পরের ঘন্টাগুলোর জন্য 50 সেন্ট করে। তুমি যদি পুরো অঙ্কটা সলভ নাও করো, তুমি তো বুঝতে পারতেছো যে প্রথম ঘন্টার জন্য পেয়ে গেছি, তাহলে পরের ঘন্টাগুলোর জন্য আমি প্রথম ঘন্টা মানে টোটাল থেকে প্রথম ঘন্টা বাদ দিলে ওটাকে যদি আমি 0.5 দিয়ে যদি ভাগ দিই, আমি টোটাল সেপারেট ঘন্টাগুলো পেয়ে যাবো প্রথম ঘন্টা পরে। সো যোগ করলে আমি পাবো আর কি যে কত ঘন্টা পার্ক ছিল। এটা যদি তো টোটাল তুমি হিসাব নাও করো, তুমি তো মাথায় বুঝে যেতে পারছো, রাইট? সো তোমাকে ডেটা সাফিসিয়েন্সির মানে তোমার সুবিধা হলো তোমাকে অঙ্কটা পুরোপুরি করতে হয় না, ডাইরেক্ট তুমি হচ্ছে দিয়ে দিতে পারো আর কি, মানে যদি বুঝো যে প্রসেসটা হচ্ছে এবং এটা সলভ হবে, সো ইয়া ইউ আর গুড টু গো। বি নাম্বার, ইফ দ্য চার্জ ফর দ্য ফার্স্ট আওয়ার হ্যাড বিন এত, হিজ টোটাল পার্কিং চার্জ উড হ্যাভ বিন এত। $1 হলে $4 হতো, মানে
পার্থক্য হচ্ছে মানে $3, মানে হচ্ছে যে প্রথম আওয়ারের পর। বাট এইটা দিয়ে কি আমি কিছু বের করতে পারবো যে পরের ঘন্টাগুলো কত ঘন্টা ধরে থাকছে? না। 50 সেন্ট করে হলে এই জিনিসটা হবে হচ্ছে ধরো 6 ঘন্টা, আবার হচ্ছে এখানে 7 ঘন্টা। আবার যদি এটা যদি মানে $1 যদি 0.75 করা হয় তাহলে 4 × 5 ঘন্টা, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসে। অ্যাকচুয়ালি আমরা বের করতে পারছি না কোনটা। সো শুধুমাত্র 1 নাম্বার স্টেটমেন্ট দিয়ে আমরা কিন্তু প্রপারলি সলভ করতে পারি। সো দ্য অ্যান্সার ইজ এ। নেক্সট, ম্যাথ কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের হচ্ছে ইংলিশ নিয়ে যেটা একটা জিনিস বলতে হচ্ছে ভুলে গেছিলাম, সেটা হলো যে ইংলিশের মধ্যে ভোকাবুলারি, ইংলিশের মধ্যে টাইম বাঁচিয়ে তুমি দ্রুত অ্যান্সার করতে পারবা ভোকাবুলারি। সো এটাতে ফাঁকিবাজি করো না। আম, এরপরে রিডিং কম্প্রিহেনশন অনেকে দেখে এত বড় আমার পড়তে সময় লাগবে, সো স্কিপ করি। পরে দেখা যায় যে রিডিং কম্প্রিহেনশন সহজ এসেছে এবং ওখান থেকে কাঁচা মার্ক চলে গেছে আর কি। সো রিডিং কম্প্রিহেনশনে তোমার হচ্ছে সমানগুলি থাকতে হবে, এবং স্পেসিফিক্যালি আমাদের টাইমে 30 মার্কের ভিতর 10 মার্ক এসেছে রিডিং কম্প্রিহেনশন থেকে। সো 1/3। সো তুমি এটা তো মিস করতে পারবে না, রাইট? সো ইজি মার্ক যদি থাকে। নেক্সট, ম্যাথস। ম্যাথস এর মধ্যে ডিফারেন্ট টপিকস আছে। দেখবা বেশিরভাগ তুমি ক্লাস 9-10-এ করেছো যদি এনসিটিভির হয়ে থাকো, বা হচ্ছে উম, তুমি এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি ডুয়েবল। যদি এইচএসসি তে সায়েন্স থেকে অনেকগুলো হচ্ছে মোটামুটি জানবা, বা তুমি যদি ম্যাথ অলিম্পিয়াড বা এসব করে থাকো অনেকগুলো ট্রিক্স তুমি হচ্ছে জানবা। মানে তুমি যদি ইভেন এসএসসি তে ভালোভাবে বইটা পড়ে থাকো, লাইক আমার এসএসসি পড়াটাই আমার পুরোপুরি কাজে লেগে গেছে আর কি এখানে অনেকটা। ম্যাথস নিয়ে আমি শুরু থেকে টেনশনে কম ছিলাম, আমার টেনশন ছিল ইংলিশে, সো ওটাতেই কাজ করছি। ওকে, নেক্সট, দিস আর দ্য টপিক। ওকে, ফার্স্টে হচ্ছে এলসিএম অফ টু নাম্বারস ইজ এত, এত মানে আমি খুব ইজি ইজি ম্যাথ দিয়েছি আর কি জাস্ট বোঝানোর জন্য, বিকজ এতক্ষণ একটু ইংলিশ এবং অ্যানালিটিক্যালে একটু গ্রুয়েলসাম ফেস গেছে আর কি, অনেকের কাছে ডন্টিং লাগতেছে। বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিস যেতে যেতে ইজ প্রেটি ডুয়েবল। এইটার ক্ষেত্রে তোমার আমরা তো জানি যে হচ্ছে লসাগু গসাগু গুণ করলে তোমার হচ্ছে 2টা নাম্বারে হচ্ছে গুণফল পাওয়া যায় বেসিক্যালি। সো দ্য অ্যান্সার মানে হচ্ছে এখানে হচ্ছে পাবা কত কোথায় গেল, ওয়ান অফ দ্য নাম্বারস ইজ 20। ঠিক আছে, এলসিএম হচ্ছে 100, এটা হচ্ছে যদি 10 হয় তার মানে 1000, 20 ভাগ করলে 50। নেক্সট, ইয়া 50। নেক্সট, এগুলো অনেকগুলো ভ্যালুস মাথায় মাথায় করতে পারো, রাইট? তো বাই দ্য ওয়ে আইবিএ তে কিন্তু ক্যালকুলেটর নাই, সো মানে বেশিরভাগ আইবিএ বা আইবিএ টাইপের এক্সামে ক্যালকুলেটর নাই। সো ইয়া, a man buys a cycle for এত, sells it at a loss of 10%। ঠিক আছে, আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যদি বাংলা মিডিয়াম হয়ে থাকো তাহলে এটা অফকোর্স পড়েছি, রাইট? সো যদি হচ্ছে ক্রয় মূল্য যদি 1400 হয়, আমি 10%। বলো তো। ফর দ্য ডেমনস্ট্রেশন আমি যেটা বলতে চাই, আপনার এটা কি সেম এস বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিজ এর স্টুডেন্টদের জন্য ইকুইভ্যালেন্ট আপনি যেই ডেমনস্ট্রেশনটা দেখাইতেছেন ভাইয়া? আম, হ্যাঁ, মানে সবাইকে হচ্ছে সেম অ্যাপটিটিউড এক্সামে তো এক্সাম দিতে হয়, রাইট? সো এটা সবার জন্য সেম। হিউম্যানিটিজ বা হচ্ছে আদার্স যারা কিনা এসএসসি তে সায়েন্স ছিল তাদের জন্য এটা হচ্ছে মানে ডুয়েবল হবে যদি তোমরা হচ্ছে এই কয়েকটা মাস বা হচ্ছে লং টাইম হচ্ছে প্র্যাকটিস করে থাকো আর কি। বাট এগেন প্র্যাকটিস করতে হবে, মানে এই জায়গাতে ফাঁকি হচ্ছে দেওয়ার হচ্ছে সুযোগ নেই, বিকজ দেখো তোমার কিন্তু মেইন যে ব্যাচ সায়েন্সের ওরা যারা কিনা মেইনলি অ্যাডভান্টেজে থাকে এই জায়গাটাতে, ওরা কিন্তু পড়ে যাচ্ছে ম্যাথস কন্টিনিউসলি। তোমাদের কিন্তু হচ্ছে ম্যাথস এন্ড ইংলিশে একটু কম ফোকাস হচ্ছে যেগুলো হচ্ছে দেওয়া হয়, রাইট? সো এই জিনিসটার জন্য কিন্তু হচ্ছে এখানে মেক আপ করতে হবে এটা। নেক্সট পেজে যাও। সেলিং প্রাইস 1260 বিকজ 1400 এর 10% 140 বাদ দিলে 1260। নেক্সট, এগুলো ব্রেনে করা যায়, আমি সহজ সহজ দিচ্ছি এর জন্য ভ্যালুস। তিনজনের বয়স 3 বছর আগের হচ্ছে অ্যাভারেজ ছিল হচ্ছে 27 বছর, তাহলে বাচ্চা এবং হচ্ছে মায়ের মানে দুইজনের বয়স 5 বছর আগে ছিল হচ্ছে অ্যাভারেজ ছিল 20 বছর, তাহলে বর্তমানে হাজবেন্ডের বয়স কত আর কি। ঠিক আছে, এটা তুমি ইকুয়েশন করে করতে পারো, বাট এখানে আমি হচ্ছে যেটা শর্টলি চিন্তা করি যে 27 মানে 27 বছর ছিল অ্যাভারেজ, 3 × 27 কত, 81। 3 বছর আগে 3 × 9, সো যোগ করলে 90। দুইজনের বয়স 5 বছর আগে ছিল 20, মানে অ্যাভারেজে, সো 5 বছর আগে ছিল হচ্ছে তাহলে টোটাল 40,
5 বছর পর তাহলে হচ্ছে 5 5 10 যোগ হবে যেহেতু দুইজনের, তো 50। তো তুমি হচ্ছে 90 থেকে 50 বিয়োগ করলে 40। এটা মেন্টালি হচ্ছে করা যাইতেছে। একটু নেক্সট, here's the demonstration. Next, two numbers are respectively এত and এত percent of a third number. রেশিও, দুইটা নাম্বারের রেশিও কত হবে? রেশিও এন্ড প্রপোর্শন, রাইট? সো এই জায়গাতে হচ্ছে নেক্সট পেজে যাও, সলিউশনটা ইজিলি দেওয়া আছে। একটা নাম্বার তুমি হচ্ছে ধরে নিবা, ধরো 100, সো ওটার রেসপেক্টিভে বের করবা, দুইটার রেশিও করবা, ইজি। নেক্সট, একটা বক্সে এত এত, মানে এটা হচ্ছে প্রবাবিলিটির ম্যাথ, একটা ডিফারেন্ট টপিক। এখানে বাইরে 10টা ম্যাথ আছে, 10টা ম্যাথ আমি 10টা ডিফারেন্ট টপিক থেকে দিয়েছি আর কি। 8 7 6, তার মানে হচ্ছে 3 7 21টা বল আছে। একটা বল আমি র্যান্ডমলি নিলাম, সো এটা কি লালও হবে না সবুজও হবে না, তার মানে কি নীল হবে, তার মানে ব্লু হবে, রাইট? সো 7/21 মানে হচ্ছে 1/3। নেক্সট, নেক্সট, কয়টা উপায়ে এই আইবি অ্যারেঞ্জ করা যায়? এটা হচ্ছে পারমিটেশন, কম্বিনেশন আর হচ্ছে ম্যাথ। সো আইবিএ কে তুমি নেক্সট পেজে যাও, তোমার হচ্ছে সলিউশন দেওয়া আছে। অ্যান্সার 6। তুমি যদি ফ্যাক্টরিটা নাও বুঝো সমস্যা নয়, তুমি একটু এক্সাম্পল দিয়ে আপাতত বুঝতে পারো। যদি ফ্যাক্টরিয়ালস এর ভবিষ্যতে ক্লাস করো তখন তুমি এটা বুঝে যাবা। আইবিএ, তারপর বিএ কে তুমি হচ্ছে লাইক, তুমি যদি আশা এটাকে করি হচ্ছে লাইক আইএ, সকলেই জানে, যারা যারা আইসিটি পড়ছে আশা করি পারমিটেশন বা ফ্যাক্টোরিয়ালটা সম্পর্কে জানে। হুম 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 হুম। আচ্ছা, ওকে, ফাইন। সো আইবিএ, পরেরটা আইএবি হবে, তারপর হচ্ছে বি কে স্টিক করো, বিআইএ, বিএআই, এআই, মানে এইভাবে করে জাগল করতে পারবে আর কি। নেক্সট, একটা মানুষ 600 মিটার হচ্ছে ক্রস করা 5 মিনিটে, তাহলে প্রতি ঘন্টায় তার স্পিড কত? নেক্সট পেজে যাও, এটা ইজিলি ব্রেনে করা যায়। 5 মিনিটে যদি 600 মিটার যায়, তাহলে 5 বারং 60, 5 কে 12 দিয়ে গুণ করলে 60 হয়, মানে 1 ঘন্টা হয়ে যায়। তাহলে 600 কেও 12 দিয়ে গুণ করো, 6 বারং 72, 7200। 7200 কে মিটার মানে 7.2 কিলোমিটার পার সেকেন্ড। সো বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট, একটা টাও যখন ব্লিচ করা হয় তখন দেখা যায় তার দৈর্ঘ্যের এত পার্সেন্ট, তারপর হচ্ছে প্রস্থের এত পার্সেন্ট হচ্ছে সে ডিক্রিজ হয়, তাহলে তার এরিয়া কতটা ডিক্রিজ হয়েছে? এরিয়া, দ্যাটস রাইট। সো নেক্সট পেজে যাও, একটা হচ্ছে তুমি ধরে নাও 10 আর 10 দেয়া আছে, রাইট? 10 10 100, 100 এত পার্সেন্ট ডিক্রিজ হলে 8 এবং 9 হয় 8 নাম্বার 72। সো 100 থেকে 28 ভাগ কমেছে, 28%। তুমি ম্যাথে যাওয়ার ক্ষেত্রে ইনটুইটিভ দিয়ে যাওয়ার চেষ্টা করিও না আর কি, এটা করলে মার্কস বেশি কাটা যায়। ইনটুইটিভ দিয়ে না গিয়ে 20 আর 10-এ, তাহলে তো মনে হচ্ছে যে 30% কমছে না। অ্যাকচুয়ালি তুমি যদি ফর্মুলাতে বসার পরে দেখবা যে না, অন্য কিছু হয়েছে। একটা অ্যাজিউম করে যদি এরকম করো তাহলে এটা বেটার আর কি। নেক্সট, আচ্ছা ঠিক আছে, এত 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 মিটার হচ্ছে একটা ফিল্ডে খালি করা হয়েছে ট্যাঙ্ক, যে মাঠটা আবার এত। সো how much will the level of field rise if the earth dugout is spread over the remaining field? Next, ঠিক আছে, তুমি হচ্ছে এটা টোটালটা হচ্ছে ছিল এই পরিমাণ। তো এখান থেকে এটা হচ্ছে মানে এটা হচ্ছে টোটালি হাইট হচ্ছে যতটা পারবে, এটা ভলিউম এবং এইসব নিয়ে ডিল করতেছে আর কি। নেক্সট পেজে যাও, এটা একটু তোমাকে করা লাগবে। An accurate clock shows 8 o'clock in the morning. আচ্ছা ঠিক আছে, through how many degrees will the hour hand rotate when the clock shows 2 o'clock in the afternoon? ঠিক আছে, কতটা রোটেট করবে যখন হচ্ছে ঘন্টার কাঁটা দুইটা বাজবে, রাইট? 8টা থেকে হচ্ছে 2টা, এটা হবে 180 ডিগ্রি মোস্ট লাইকলি। নেক্সট পেজে যাও। ফর্মুলা আছে, আলাদা হিসাব আছে, বাট তুমি জেনারেলি চিন্তা করতে পারো আর কি যে ঘন্টার কাঁটাটা কত পড়বে 8টা থেকে 2টা। সো একবারে 180 ডিগ্রি একটা স্ট্রেট লাইন, এভাবে চিন্তা করতে পারো। নেক্সট, অ্যাঙ্গেল নিয়ে ডিল করছি ফিউ বিকজ হচ্ছে এতক্ষণে এতগুলো যে আলাপ দিয়েছি, শুরুতে একটু গল্পের ছলে হচ্ছে শুরু করতে চাইলেও তোমার আইটেমস হচ্ছে এত একটু কম্প্যাক্ট ভাবে যেহেতু শেষ করতে চাইছি, সো এতগুলো হচ্ছে তোমাদের দেখালাম আর কি।
বাট আই হোপ যে হচ্ছে ইংলিশ, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল যে এতগুলো যে হচ্ছে টপিক দেখালাম, একটু যে ভেঙে ভেঙে দেখিয়েছি, প্রত্যেকটা তোমাদের কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে বুঝতে হেল্প করবে, অ্যান্ড আইবে অ্যাডমিশন জার্নি নিয়ে আর একটু বেশি ক্ল্যারিটি দিবে আর কি। নেক্সট পেজ। সো ভাইয়া আমরা একটু ব্রেক নেই, কিছু কিছু কোশ্চেন্স জমা হয়েছে সেগুলা আমাদের অডিয়েন্সের থেকে হয়ে আমি আপনাকে করতেছি। তো শিওর। প্রথম কোশ্চেন এটা হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি এন্ড অ্যানালজি, যেটা এটা কি আসলে আমি ভুল হইতে পারি, বাট এটা কি ফেয়ারি বা মেটাফর কিনা অনেক সময়? মেটাফর হচ্ছে, মেটাফর মানে ইংলিশের অ্যানালজি পোর্শন, রাইট? ইংলিশের অ্যানালজিটা না, এটাকে তুমি মেটাফোর মানে ধরো তোমার মেটাফোরাল কোনো হচ্ছে কোনো কনটেক্সট থেকে দিতে পারে। তোমার যদি ওয়ার্ডটা জানা থাকে, তুমি দুটো ওয়ার্ডের মধ্যে যদি একটা সম্পর্ক স্থাপন করতে পারো। আমি কিন্তু হচ্ছে তোমাকে তখন দেখালাম মানে হচ্ছে প্রলং ইজ টু ইনক্রিজ ডিউরেশন, রাইট? তার মানে ড্যাশ Yes. ইজ টু ইনক্রিজ ড্যাশ, এই একটা ব্রিজ আমরা তৈরি করতে পারলাম দুইটা শব্দের মধ্যে, একটা লিঙ্ক তৈরি করতে পারলাম। ওই লিঙ্ক অনুযায়ী তুমি অপশন গুলো দেখবা, যদি মিল থাকে তাহলে ইয়েস ইউ আর গুড টু গো। এটা তো পুরোপুরি মেটাফরিক্যাল হচ্ছে বলা যায় না আর কি। তুমি যদি দেখো কোনো একটা ব্রিজ যেটা কিনা দুই তিনটা অপশন রেখে দিচ্ছে, তুমি তো তাহলে ওই ব্রিজটা অ্যাকচুয়ালি কারেক্ট ব্রিজ না ওই প্রশ্নের জন্য, এই জন্য এটা মেটাফরিক্যাল পুরোপুরি বলা যায় না। ওকে, দেন ম্যাথের ক্ষেত্রে আমার পার্সোনাল কোশ্চেন আছে যে আমি যদি বলি আমি 9-10 অথবা যদি এসএসসি তে ছিলাম, তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো আপনি যে কোশ্চেন গুলো দিয়েছিলেন ম্যাথে, তো কাইন্ড অফ রিলেটেবল ছিল আমার জন্য। হুম হুম ইটস ইজি টু ডু ফর বি, বাট যারা জেনুইন কমার্স বা আর্টস বা ওদের ফিল্ডে ছিলই না এগুলো কখনো, ওদের জন্য হুম হুম। আসলে এই কোশ্চেন গুলো কিছু কিছু আছে মাথার উপর দিয়ে গেছে, আই ক্যান ফিল। তো এটার জন্য আপনি স্পেশালি কি একটা রোডম্যাপ যদি দিতেন, অনেকে কমেন্ট সেকশন এটা চাইছিল স্পেশালি, এবং ইংলিশের জন্য আসতেছে, আগে এটা সম্পর্কে যদি একটু বলতেন। হুম হুম। আম, তো এটা হচ্ছে আমি সবার শেষে একটা কোয়েশ্চেন গুছিয়ে রেখেছিলাম যে আমি তো কমার্স অথবা আর্টস ব্যাকগ্রাউন্ডের, অথবা আমি তো হচ্ছে ইংলিশ বা ম্যাথস একটু কম পারছি, তাহলে হচ্ছে কি করা যায় আর কি, এই প্রশ্নটা আমি রেখেছিলাম। আম, এটার অ্যান্সার হলো যে তোমাকে হচ্ছে একটু, তোমাকে ফার্স্ট একটা ডায়াগনস্টিক টেস্ট দিতে হবে, ঠিক আছে? ডায়াগনস্টিক টেস্ট দিয়ে তোমাকে বুঝতে হবে যে তোমার কোন সেকশনে তুমি উইক আছো, বা আগের ব্যাচের কম্পারিজনে আগের ব্যাচ ওই সময় মানে তোমাদের সময় যে পরিমাণ নাম্বার পেতো তোমরা সেই তুলনায় কতটা পাচ্ছ, পাঁচবার ঠিকভাবে হিট হচ্ছে কিনা, তারপর কোন টপিক গুলো উইক, কয়েকটা ডায়াগনোস তোমাকে করতে হবে আর কি। ডায়াগনোস করার পর তোমাকে একটা বাস্তবে সিদ্ধান্ত নিতে হবে। কারণ দেখো, ইটস স্টিল হচ্ছে ধরো মানে 1% অ্যাকসেপ্টেন্স একটা হচ্ছে এক্সাম, রাইট? তোমার Yes. এখানে রিয়েলিস্টিক Less হতে than হবে যে হুম মানে অ্যারাউন্ড 1, মানে 120 আউট অফ 10,000। সো এখন তুমি, তোমাকে একটু হচ্ছে বেছে নিতে হবে যে তোমার লাইফের জন্য কোনটা, তোমার প্যাশন কোনটা এটা ভাবতে হবে, তোমার লাইফের গোল। 2 নাম্বার হচ্ছে প্যাশনে যাওয়ার জন্য উপায়টা কি সেটা ভাবতে হবে। 3 নাম্বার, যে অ্যাডমিশন যে সিস্টেম আছে সেই অ্যাডমিশন সিস্টেমটা আদৌ ওই নির্ধারিত সময়ের মধ্যে আমার জন্য মানে হবে কিনা, বা আমি ওটা ক্র্যাক করতে পারবো কিনা, এই জিনিসটা দেখতে হবে। যদি দেখো যে তোমার ম্যাথস ইংলিশ অনেক জায়গাতে উইকনেস, রাইট, বা হচ্ছে তুমি দেখতেছো যে মানে এগুলো কভার করাটা পসিবল না বাই টকিং টু সিনিয়র্স এন্ড এভরিথিং, আই উড সাজেস্ট যে হচ্ছে চেঞ্জ, তুমি হচ্ছে যে কোর্সটা নিতে বা চেঞ্জ, বা হচ্ছে তুমি একটু ভেবে দেখো ব্যাপারটাকে। কারণ দেখো যে আলটিমেটলি আমরা আইবিএফ থেকে যারা পড়ছি তাদের জন্য কথা, আমি একটা হচ্ছে স্ট্যাটস দিয়ে রাখি যে হিউম্যানিটিস থেকে লাস্ট কয়েক বছরে পাইনি, কমার্স থেকে আমাদের ব্যাচে 3 জন, আগের ব্যাচে 1 জন, বা এরকম করে হচ্ছে মানুষজন পেয়েছে আর কি, রাইট? সো স্ট্যাটিস্টিক্যালি কিন্তু এটা বেশ হচ্ছে প্রবলেমেটিক, বাট আমি এটার পিছে দায়ী শুধু তুমি কমার্স স্টুডেন্ট বলে পাচ্ছ না আমি এটা বলবো না। আমি বলবো যে হচ্ছে ইনফরমেশনের অভাব আর কি। যদি মানুষজন জানতো আগে থেকে যে তাদের এই টপিক গুলো বেসিক্যালি আছে এবং তারা রিসোর্স গুলো আগে থেকে জানে, তাহলে সে আমার মতো আগে থেকে হচ্ছে ওটাতে বেশি কাজ করতে পারতো বেশি সময় ধরে, রাইট? যেমন আমি জানতাম আমার ইংলিশের সমস্যা হবে, তাই আমি ইংলিশ নিয়ে আগে থেকে কাজ করছি, এরকম।
সো ইনফরমেশন এই জিনিসটা এইচএসসি 26-এর জন্য একটু কষ্টকর হবে, বাট এইচএসসি 27 যারা আছো আমার তাদের প্রতি হচ্ছে থাকবে যে তোমরা এখন থেকে আপনি ডায়াগনোস করে এইচএসসি 27-এর জন্য এবং পরবর্তী ব্যাচ আপকামিং ব্যাচ আমাদের এইচএসসি 28 তারাও খুব সম্ভবত হুম, আসবে, তাদের জন্য এটা অর্গানাইজ করে মেনলি, এবং 27 তো আছে অবভিয়াসলি। তো ওটার জন্য ওকে কিছু সম্পূরক কোশ্চেন আছে আমার কাছে। আপনি আপাতত যে রেস্ট অফ দ্য থিংস আছে সেগুলো শেষ করেন, আমি সবার শেষে এই কোশ্চেন গুলো করবো। ওকে শিওর। জাস্ট যেটা হচ্ছে বলতেছিলাম যে 27 বা হচ্ছে পরবর্তী তোমরা এই টপিক গুলোতে আগে থেকে কাজ করা শুরু করো, বিকজ দেখো অনেকে দেখবা যে কোনো প্রেপ ছাড়াই হয়ে গেছে, এমন মানুষ আছে, অ্যাপটিটিউড অনেকের বেশি থাকতেই পারে, আবার অনেকে ধরো 1-2 বছর প্রিপারেশন নেওয়া হয় না। মিডিয়াম যেটা দেখা যায় সেটা হচ্ছে 2 থেকে 3 মাসে প্রিপারেশন নিয়ে মানুষজন পায় আর কি। কিন্তু তোমার যেহেতু একটা টপিকে অনেক বেশি সিভিয়ার উইকনেস যদি থেকে থাকে, তাহলে সেইটা তোমার রিকুপ করা ওই অ্যাডমিশন সিজনে হবে কিনা এটা একটা ভাবার বিষয়। ওকে, সো লং টাইম নিয়ে এটা প্রেফারেবল। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে আলটিমেটলি ম্যানেজার, রাইট? আইবিএ ম্যানেজার্স তৈরি করে। একটা জিনিস হচ্ছে খেয়াল রাখবা যে আইবিএ নিয়ে যত হচ্ছে গ্ল্যামার্স এভরিথিং হচ্ছে, দেখবা যে আইবিএ অ্যাডমিশন সিস্টেমটা হচ্ছে বেশ ফেয়ার, এবং এইটা থেকে তারা যাদেরকে হচ্ছে তুলে আনে এরা মানে তাদেরকে হচ্ছে জেনারেলি আইবিএ চায় যে হচ্ছে আইবিএ তৈরি হয়েছিল ইন্ডিয়ানা ইউনিভার্সিটির সাথে, যে যাতে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা এই ধরনের হচ্ছে কোম্পানিতে বা ইকোনমিতে যে সাপ্লাই চেইন গুলো থাকে এখানে যাতে এই ধরনের হচ্ছে কম্প্যাক্ট মানুষগুলো যাতে বসে আর কি, কম্পোজ মানুষগুলো যাতে বসে। সো আলটিমেটলি আমরা ম্যানেজারের জন্য হচ্ছে এগোচ্ছে, বা বেশিরভাগ আইবিএসরা হচ্ছে ম্যানেজারের জন্য এগোয়। এখন এখানে তুমি যদি হচ্ছে দেখো অ্যাজ এ কমার্স স্টুডেন্ট যে না আমার হচ্ছে না, ঠিক আছে, যে এইটা ইটস টু ডন্টিং। তুমি যদি নিজের ফিল্ডে পড়াশোনা করে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি ইউনিটে ক্র্যাক করো, ইউ ক্যান স্টিল বি আ ম্যানেজার। এবং ডিইউসি অনেক পশ এবং এদের অ্যালামনাই নেটওয়ার্কটা অনেক স্ট্রং। সো তুমি নিজের ফিল্ডেও পড়াশোনা করে হইতে পারবে। বাট আমি যেটা বলবো যে আরেকটা কথা, যে আমার যদি আইবিএ ডিউটা ক্র্যাক না হতো, আমি ডিইউসি এর সিটে যেতাম, আমার ফিনান্স আসছিল, সো ওটাতে চলে যেতাম মানে অনায়াসে। সো তোমাকে নিজেকে লাইফের নিজের প্যাশনটাও দেখতে হবে, তার সাথে একটু বাস্তববাদী সিদ্ধান্তও নিতে হবে, এটাই। এখন রিসোর্স নিয়ে আসি, যে তোমাকে 5টা পোর্শন বলছি, রাইট? আমি কিন্তু রিটেন আর ভাইভা নিয়ে খুব একটা বলি নাই। এই 2টা জিনিস হচ্ছে তুমি রিটেন এখন ভাইভা নিয়ে খুব একটা ভেবে লাভ নেই। তুমি জাস্ট যেগুলো করতে পারো যে ইংলিশ যেগুলো আছে মানে মুভিজ, নিউজ পেপার, তোমার জানার পরিধি বাড়াতে পারো, যাতে ধরো কোনো একটা টপিক আছে সেই টপিকে তুমি আর্গুমেন্ট চাইলে ভাবতে পারো মাথা থেকে, রাইট? 2 সাইডে কি তত কোনো একটা পক্ষ বিপক্ষ হচ্ছে তুমি সেটা নিয়ে বুঝতে পারো, তুমি কোনো কিছু একটা নিয়ে হচ্ছে ডেসক্রিপটিভ হচ্ছে কথাবার্তা বলতে পারো, এসে প্রপারলি লিখতে পারো, মানে এই ধরনের জিনিস পাবে। আচ্ছা এইটা তো রিটেন না, ওকে ভাইবা। অনেকের কিছু সাজেশন থাকে, কিছু সিনিয়র ভাইদের সাজেশন থাকে যে অবভিয়াসলি আপনিও পাইছেন হয়তো বা নিজের অ্যাডমিশন জার্নিতে, যে ইংলিশে যে টেক্সট বুক এটা যে ওয়ার্ড মিনিং গুলো টপ টু বটম ফুল মানে ফুল এন্ড অন এটা পড়া কতটুকু যৌক্তিক অ্যাডমিশনের জন্য? এবং আপনি যেগুলো বললেন যে কিছু জার্নাল, নিউজ পেপার, এগুলা সোর্স গুলো বা রিসোর্স কই থেকে ম্যানেজ করা সম্ভব, এটা যদি বলতেন। আচ্ছা ঠিক আছে। তোমার হচ্ছে নিউজ পেপার চাইলে তুমি দ্য ডেইলি স্টার পড়তে পারো, ফাইন। তুমি যদি হচ্ছে তুমি এগুলো যদি ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটেও তুমি ফ্রিতে অনেকগুলো পড়তে পারো, নট লাইক তোমাকে পেইড তোমার হচ্ছে পড়তে হবে, রাইট? তুমি হচ্ছে বেশ ইনফরমেশনাল হচ্ছে তুমি এনআই চৌধুরী থেকে জানা শুরু করতে পারো, তারপর সেখান থেকে যদি বাংলাতে বুঝবা, রাইট? এরপর তুমি ইংলিশ ইউটিউব চ্যানেল গুলোতে যাবা, যেমন হিস্ট্রি আছে, তারপর অনেকের টেড টক আছে, ওখানে কিভাবে কথা বলে সেগুলো হচ্ছে একটু খেয়াল করবা। আপনি কোনো কিছু সাজেস্ট যদি পার্সোনালি করতেন বা আপনি নিজে কোনোগুলো ইউজ করতেন বা ফলো করতেন? আচ্ছা, আমি বেসিক্যালি ডিবেট করতাম আর কি। সো ডিবেটের ক্ষেত্রে আমার হচ্ছে ইংলিশ ডিবেট হচ্ছে করতে হতো অনেক ক্ষেত্রে। তো সেখানেও আমাকে প্রিপারেশনের জন্য আমাকে অনেকগুলো স্পিচ শুনতে হতো, আমি অনেকের স্পিচ শুনতাম, ডিবেটস এর স্পিচ শুনতাম, আবার হচ্ছে অনেকগুলো আর্টিকেলস ধরো আমাদেরকে পড়তে হতো 2 সাইডের তথ্য জানার জন্য, যে যুদ্ধ বিগ্রহ কোথায় হচ্ছে, ইকোনমি নিয়ে
তারপর নানান টপিক নিয়ে। সো আমি বলবো নিজের মাইন্ডটাকে ওপেন রাখো, দেখো যে হচ্ছে যারা কিনা একটা প্রপার জায়গাতে গেছে তারা কিভাবে কথা বলছে এবং তারা কি কি কথা বলছে। সো ইউটিউব চ্যানেল অনেক আছে, আমি বলবো একটা জায়গা থেকে হচ্ছে শুরু করো জানা। তুমি যখন দেখবা জানার পরিধি হচ্ছে, তুমি যখন একটা জায়গা থেকে শুরু করবা, এনায়ত চৌধুরী বলতেছি ফর এক্সাম্পল, সেখান থেকে নানান টপিক পাবা, সেই টপিক গুলো নিয়ে একটু এক্সপান্ড করো, দেখবা যে তুমি ওগুলো নিয়ে ইংলিশে অনেকগুলো ভালো ভালো ইউটিউব চ্যানেল সেখান থেকে পড়া জানতে পারবে আর কি। এটা আমার হচ্ছে দা ওয়ে টু গো। এটা কোনো মানে হার্ড এন্ড ফাস্ট রুল নেই, মানে এটা সো ভাইয়া আমরা ডিফারেন্ট একটু মানুষের জন্য যদি ডিফারেন্ট। র্যাপিড জি জি হুম আমরা যদি একটু র্যাপিডলি র্যাপ আপ করি তাহলে আপনার স্লাইডগুলো যদি তাড়াতাড়ি শেষ করতেন হয়তোবা সবাই বোর হইতো না এবং তাড়াতাড়ি একটা ওকে মানে ওকে ওকে। clear করতে পারবো। রাইটিং, লাইক রাইটিং পোর্শনের জন্য হচ্ছে তোমার গ্রামার ফরম্যাট এই জিনিসগুলো হচ্ছে তোমার একটু অন পয়েন্ট হচ্ছে থাকতে হবে। এটার জন্য তোমার এই যে রিসোর্স গুলো লেখা আছে বেসিক্যালি এইটাই। বাট যে মেইন তিনটা ইংলিশ, ম্যাথস এবং অ্যানালিটিক্যাল, রাইট? সো ইংলিশের আপনাকে যদি জন্য একটু হচ্ছে একটু এক সেকেন্ড থামাই ভাইয়া তাহলে আই মাইট থিঙ্ক আমাদের সাথে আমাদের মাঝে আমাদের নেক্সট গেস্ট বা সেকেন্ড গেস্ট আমাদের আবিদ রাত তাকি ভাইয়া যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কি ভাইয়া হ্যালো গাইস, শোনা যাচ্ছে? হ্যাঁ ইয়েস শোনা ভাই, যাচ্ছে। ক্লিয়ারলি। আচ্ছা আচ্ছা just wanna say I'm really sorry. আমি হচ্ছে আহ, একটা ট্যুরে গেছিলাম গতকালকে, দেন আমার আজকে আসার কথা ছিল সকালে, দেন অনেক কারণে দেরি হয়ে গেছে, দেন জ্যাম ছিল এটসেট্রা। ইয়া, নাও আই এম হিয়ার। তো আই ডোন্ট থিংক ভাইয়া আমাকে যেহেতু লাগবে না তো, আমাদের কৌশিক তো নিজেই গোট, ও একাই পুরোটা ক্যারি দিতে পারবে। ও ম্যান, আমাদের হচ্ছে কৌশিক ভাই স্টোরিজ যেহেতু আছে মেনি কন্টিনিউ থিংস। করতেছে আপাতত, কৌশিক ভাই আপাতত কন্টিনিউ করতেছে, আপনার কাছে একদম লাস্টে টোটাল অ্যাজ এ হোল সব সম্পর্কে একটা ব্রিফ নিব, দেন কৌশিক ভাই প্লিজ। আচ্ছা, অলরাইট। ওকে, সো আমি রাইটিং এন্ড ভাইবা সেকশন নিয়ে হচ্ছে পরবর্তী এইটা নিয়ে তোমাকে ইন জেনারেলি যে ম্যাটেরিয়ালস গুলো বললাম ওগুলো দেখতে হবে। বাট ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল এই তিনটার জন্য বেসিক্যালি ইংলিশের উপরের যে কয়েকটা মানে দেখো আমি তিনটা ভাগে ভাগ করে দিয়েছি আর কি। সো উপরের ভাগটা হচ্ছে গ্রামারের জন্য। এই প্রত্যেকটা টপিক তুমি যদি মানে এই প্রত্যেকটা জায়গা থেকে যদি তুমি পড়ো তাহলে হচ্ছে তোমার গ্রামার পার্টটা মোটামুটি সর্টেড। ভোকাবুলারির জন্য হচ্ছে মাঝের পার্ট গুলো আছে, অ্যান্ড ক্র্যাক সেটটা একটু উপরে যাবে আর কি, ওইটা হচ্ছে গ্রামারের পোর্শনের মধ্যে পড়ে। তোমাদের ইডি যেটা দেখালাম, এরর ডিটেকশন, ওইটা হচ্ছে ওই ওয়েবসাইট থেকে। দেন লাস্টে জিম্যাট নিনজা, আমি রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করছিলাম জিম্যাট নিনজা থেকে। সো এই ওয়েবসাইটটা, সরি জিম্যাট ক্লাব থেকে এবং জিম্যাট নিনজা থেকে তুমি ইউটিউব চ্যানেল থেকে তুমি ক্লাসও করতে পারো অনেকগুলো। সো এইখান থেকে তোমরা হচ্ছে অনেক অনেক প্র্যাকটিসের জায়গা হচ্ছে পাবা। জিম্যাট ক্লাব একটা গোটের একটা ওয়েবসাইট। দেন ম্যাথস এর ক্ষেত্রে বেসিক, মিডিয়াম, অ্যাডভান্সড এন্ড অ্যাডাপ্ট অনেকগুলো হচ্ছে ম্যাথস থাকে। সো বেসিক ম্যাথস এর জন্য মেন্টলস এর ম্যাথ কিউব্যাঙ্ক অথবা হ্যান্ডবুক, নোভাস জিআরই ম্যাথ বাইবেলের মানে তোমার হচ্ছে ধরো জিওমেট্রি পোর্শনটা হচ্ছে ম্যান্ডেটরি। সেকেন্ড হচ্ছে তুমি একটু মিডিয়াম এই দিকগুলোতে যাও তাহলে হচ্ছে এক্সাম ভেদা এন্ড জিম্যাট ক্লাব, এই দুইটা ওয়েবসাইট এগুলো অনেকগুলো পেয়ে যাবে, অ্যাডভান্স লেভেলেরও পাবা এখান থেকে। আমি হচ্ছে আরেকটু আপগ্রেড করার জন্য ক্যারিয়ার রাইড এন্ড হচ্ছে উইজাকু, ক্যারিয়ার রাইড হচ্ছে ইউটিউব চ্যানেল, উইজাকু হচ্ছে ইউটিউব চ্যানেলও আছে, ওয়েবসাইটও আছে, এই দুইটা থেকে আমি প্র্যাকটিস করা প্রেফার করি। অ্যানালিটিক্যাল লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার এখানে জিমেট ক্লাব, উইজাকু, গোটের জায়গা, আদার্স জায়গা থেকে আছে। এখন বাজারে জিআরই বিগ বুক এন্ড জিম্যাট রিভিউটা আছে ফর এই অ্যানালিটিক্যাল, বাট অ্যানালিটিক্যাল জিনিসটা দেখবা বেশ টেস্ট অর্গানাইজড আর কি। তোমার জিআরই বিগ বুকে সলিউশনই নেই, মানে হচ্ছে এক্সপ্লেনেশন নেই আর কি সলিউশন। দেন তোমার হচ্ছে ধরো গোছানো না, কম্প্যাক্ট না কোনো কিছু। সো এইটার জন্য হচ্ছে একটা হিডেন রিসোর্স আছে, আই এন্ড মাই টিম আর রাইটিং এ বুক, অ্যানালিটিক্যাল হচ্ছে বই। সো পাজলস, ডিএস এন্ড সিআর যদি হচ্ছে চাও, এটা হচ্ছে হোপফুলি অ্যাডমিশন টাইম আস্তে আস্তে চলে আসবে। সো এইটা নিয়ে হচ্ছে গো থ্রু করতে পারো। বাট apart from that, next slide please. Okay, backups. এখন হচ্ছে এটা বেসিক্যালি তিনটা ফেজে বেসড ব্যাকআপস, বিকজ হচ্ছে তোমার বিবিএ জেনারেল নিয়ে যেহেতু তুমি হচ্ছে ইনিশিয়ালি চেয়েছিলে, সো এই চারটা নিয়ে হচ্ছে চিন্তা করতে পারো। আইবে জেইউ, বিউপি জেনারেল, নর্থ সাউথ, বিবিএন, আর্মি, আইবে।
এর মধ্যে আইবিএজিউ এর মানে ডিসেন্ট প্রেপ নিলে আইবিএজিউ বিপি জেনারেল এনএসইউ বিবিএ হয়ে যাবে, এন্ড এই তিনটা মিলে একটা অনেকগুলো সিট থাকে আর কি। সো মানে টোটালি নর্থ সাউথে মেজরিটি অনেক সিট থাকে। সো এবং ওগুলোর ফ্যাসিলিটিও বেশ ভালো আর কি। সো তোমরা হচ্ছে এগুলো হচ্ছে দেখতে পারো, এটা হচ্ছে কম্প্যাটেবল, মোস্ট কম্প্যাটেবল। সেকেন্ড হচ্ছে সুইটেবল অপশনস, রাইট, যে বিকজ এখানে ধরো তুমি ইকোনমিক্স আছে বা হচ্ছে একটু বিবিএ স্পেশালাইজ ডিগ্রি আছে বা একাডেমির সাথে রিলেভেন্ট পোর্শনস আছে। তুমি যদি সায়েন্সে থাকো ডি এ ইউনিট তোমার জন্য, কমার্স থাকলে সি ইউনিট, আর্টসে থাকলে বি ইউনিট। বাট এগেন মানে সবাই সব ইউনিটে পরীক্ষা দিতে পারে, কিন্তু আর্টসের স্টুডেন্টও সায়েন্স ইউনিটে পরীক্ষা দিতে পারে। সো দ্যাটস ওয়ান থিং। ইউপিএফবিএস এটা হচ্ছে স্পেসিফিক, বাট হ্যাঁ এখানে হচ্ছে দিতে পারো। রিস্কি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ড মেডিকেলটা, বিকজ দেখো যে দুইটার অ্যাডমিশন পড়াশোনা টোটালি ডিফারেন্ট। অনেকে দুইটা কোপ আপ করতে হচ্ছে পারে না, পরে দেখা যায় যে অনেকের দুইটাই হয় না। দেয়ার আর ফ্যান্টাস্টিক স্টোরিজ যে অনেকে ধরো হচ্ছে সবই ক্র্যাক করেছে, বাট দেয়ার আর মোর স্টোরিজ যেখানে কিনা হয় নাই। সো নিজেকে লস্ট ফিল না করার জন্য তুমি ফার্স্টেই ডিসাইড করে নেওয়া ভালো যে তোমার ক্যাপাবিলিটি, তোমার প্যাশন এন্ড এই জিনিস ডেডিকেশন অনুযায়ী কোন জিনিসটা তোমার জন্য মোস্ট সুইটেবল। ব্যাকআপ নিয়ে যদি হচ্ছে তাকে কিছু ওকে হচ্ছে স্যার, বলতে এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাকআপে তাকিব ভাই যদি নিজের কোনো প্রেফারেন্স দিতেন। আচ্ছা, সো ব্যাকআপ নিয়ে আমি যেটা বলবো যে কৌশিক যেগুলো বলছে ওগুলো অলরেডি ভেরি গুড। যে বেস্ট অপশন তোমার আইবিএ, জেইউ, বিইউপি, বিবিএ জেন, এনএসইউ বিবিএ, আর্মি আইবিএ, এগুলো খুবই ভালো। আমি বলবো বিইউপি, বিবিএ জেন হচ্ছে লাইক নাম্বার 1 থাকবে। দেন I would personally put NSU BBA then IBA JU এর উপর অনেকের অনেক ইচ্ছে থাকে। বাট এখন তোমার সুটেবল যেহেতু বলছে যে তোমার বিবিএ ডিগ্রি যদি পেতে চাও দেন হচ্ছে ডিইউপি, ডিইউসি এন্ড বিইউপি এফপিএস, এন্ড হচ্ছে ডিইউপি আর ডিইউএ। আর নো রিলেটেড যে বলছে ইঞ্জিনিয়ারিং মেডিকেল, এটা নিয়ে আমি কয়েকটা জিনিস বলতে চাই। সো আইবিএ, আমি পার্সোনালি মনে করি যে আইবিএ কে তুমি সাইড হিসেবে রাখতে পারো, বাট ইঞ্জিনিয়ারিং মেডিকেলকে কখনো সাইড হিসেবে রাখো না। সো তুমি একজন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হয়ে আইবিএ পাশাপাশি পড়তে পারো, আইবিএ তোমার সেকেন্ড অপশন হতে পারে। বাট আইবিএ ফার্স্টে রেখে কখনো ইঞ্জিনিয়ারিং মেডিকেল সেকেন্ডে রাখো না, বিকজ রিয়েলিস্টিকলি তোমার সেকেন্ডে ইঞ্জিনিয়ারিং মেডিকেল রাখলে হবে না। আমাদের ব্যাচ থেকে যারা হচ্ছে ধরো আইবিএ থেকে এবার অনেকে চলে গেছে বুয়েটে, তারা হচ্ছে মোস্টলি তারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নিচ্ছিল, আইবিএ হয়ে গেছে। এখন আইবিএর ব্যাপার হচ্ছে এটা একটা অ্যাপটিটিউড টেস্ট, রাইট? সো তুমি অনেকে হচ্ছে না পড়ে, দেয়ার আর পিপল যারা হচ্ছে এক্সামের দিন সকালে ঘুম থেকে উঠে এক্সাম দিতে চলে গেছে আর হচ্ছে চান্স পেয়ে গেছে, রাইট? সো এটা পুরোটা অ্যাপটিটিউডের ব্যাপার, এন্ড অবভিয়াসলি প্র্যাকটিসের ব্যাপার আছে। এখন সো এই জন্য আইবিএ তুমি অপশন রাখতে পারো। আর আইবিএ যদি ধরো তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট করলে আইবিএ তুমি একদিন গিয়ে দিয়ে আসতে পারো বা পরীক্ষার 1 সপ্তাহ আগে পড়তে পারো, দ্যাটস ইউ। বাট যদি তুমি আইবিএ মেইন টার্গেট হয় তাহলে পাশাপাশি তুমি অপশন তো কম নাই, বিইউপি, বিবিএ জেন আছে, অনেকগুলো অপশন আছে। আমরা ইউজুয়ালি মনে করি আইবিএ তে মাত্র 120 টেস্ট, মানে আইবিএ তে পড়লে লাইক রিস্ক অনেক বেশি, বাট অ্যাকচুয়ালি রিস্ক বেশি না। তোমার আইবিএ, বিবিএ তো আছেই, দেন ডিওএসসি ইউনিট আছে, বিইউপি, এপিএস আছে, বিইউপি অনেক অপশনস আছে, রাইট? তুমি যদি এনএসইউ তে যদি তুমি স্কলারশিপ ক্র্যাক করতে পারো, যদি আইবিএ পেপটাও পারবা, দেন হচ্ছে লাইক রিয়েলিস্টিকলি তোমার আরো অনেকগুলো সিট আছে। সো ওভারঅল যতজন মানুষ প্রেপ নেবে সেই তুলনায় কিন্তু সিট অনেক বেশি। সো আইবিএর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং মেডিকেলের দিকে যাও না, আইবিএ মেইন ফোকাস থাকলে দেন হচ্ছে আইবিএ তেই ফোকাস করো এন্ড হচ্ছে বাকিগুলো অপশনে রাখো। দ্যাটস ইট। কৌশিক কন্টিনিউ কর। ওকে, নেক্সট স্লাইড। সো কৌশিক ভাই, নেক্সট স্লাইড। আচ্ছা, এইটা হচ্ছে আওয়ার স্টোরিজ পার্ট। এটা আমি নিজের মতো করে একটু 5টা ফেজে রাখছি আর কি। যে এইখানে হচ্ছে আমার আমার ইনিশিয়াল এক্সপোজার আসছিল যে হচ্ছে 2022 সালে। আমার অ্যাডমিশন হয়েছে 2025-এ, তো 3 বছর আগে, যখন ক্লাস 10 এর দিকে ছিলাম। আমার প্রি টেস্ট শেষ করে যেহেতু ডিবেটস করতাম, সো আমি হচ্ছে কুয়েটে গেছিলাম আর কি, নওগাঁ থেকে কুয়েটে। সো ওখানে হচ্ছে ইন্টারভিউ একটা ফেস্ট চলতেছিল, সেখানে ফাইনাল দেখছিলাম যে আইবিডিউ স্পিচটা আর কি সামনাসামনি, চ্যাম্পিয়ন হয়েছিল, and যত প্রাইজ আছে সব নিয়ে চলে গেছে আর কি। সো সেখান থেকে আইবিডিউ নামটা হচ্ছে ফার্স্টে হিট করছে, এন্ড ডিবেট কমিউনিটিতে দেখতাম যে আইবিডিউ অনেক ভালো করতো আর কি। সো এখান থেকে ইনিশিয়াল এক্সপোজারটা আসছে। দেন হচ্ছে আমার নিজের আমি অ্যাডমিশন অপশন গুলো একটু ডায়াগনোজ করা শুরু করি। আমার বাই দ্য ওয়ে হচ্ছে এইচএসসি তে সায়েন্স ছিল, বাট বায়োলজি ছিল না, বিকজ আগে বুঝেছি যে আমি মেডিকেল যেতে চাই না। সো এটা বাদে তখন আমি হচ্ছে আইবিএ নিয়ে আরেকটু ঘাটাঘাটি শুরু করি যে এটা কিরকম। আমার সময় তো ডায়াগনস্টিক টেস্ট ছিল না, আমি হচ্ছে টেলিগ্রামে গিয়ে কয়েকটা
মক টেস্ট হচ্ছে মানে একটু সার্চ দিয়েছি, একটা পেয়েছিলাম, ওটাই আমি হচ্ছে টাইম, নিজের টাইম কাউন্ট করে সলভ করেছি, পরে ওইটা একটু মার্ক করেছে আর কি। পরে দেখছি যে যে না এটা আমার সাথে অনেকটা যাচ্ছে আর কি, মানে বেশ ডুয়েবল লাগতেছে। তো সেখান থেকে এক্সপ্লোর করা থেকে শুরু। দেন স্টার্টিং আর্লি ফেজ, যে আমি যদি বুঝছি যে আমি এটাই করব, সো আমি অ্যারাউন্ড আমার সেকেন্ড ইয়ারে থাকতে বা শুরু হতে হতে আমি হচ্ছে বই কালেক্ট সব করে নিছি। দেন আমি আমি যখন সেকেন্ড ইয়ারে ছিলাম, 33rd যে ব্যাচটা ছিল, মানে আমরা 34th, আগের ব্যাচ এইচএসসি 24, তাদের সাথে অ্যাডমিশন প্রিপারেশন একবার নিয়েছি আর কি, তাঁতির মিছিলে, তাঁতির ভাইয়ের ওখানে। অ্যান্ড এটার পরে আমার অ্যাডমিশন টাইমে হচ্ছে আমি অফলাইনে হচ্ছে মেন্টরসে পড়েছি, দেন ম্যাগনাসে হচ্ছে আমি মক্স দিয়েছি অ্যান্ড এভরিথিং আর কি। And নানান জায়গাতে হচ্ছে মক্স টক্স হচ্ছে দেওয়া যায়, তো অনেক জায়গাতে একটু ট্রাই করি। অ্যান্ড এটার পরে আমার একটা অ্যাডভার্সিটি ফেজ আসছিল, যে মানুষজনে কিন্তু সেলফ ডাউট হয় অ্যাডমিশনে। আমার এইটা এইটা একটু হচ্ছে কম হয়তো, বিকজ আই ওয়াজ অলওয়েজ মোস্টলি অপটিমিস্টিক আর কি। বাট এর পরবর্তীতেও আমার দুইটা জিনিস আমি একটু ফেস করতে হয়েছে। আমার ইনস্ট্রাক্টর আমাকে বলেছিল যে, মানে আমি যখন আমার নিজে অ্যাডমিশন ফেজটা শুরু করি 2025-এ, যে অন্য মানুষের 100টা সমস্যা থাকবে, বাট তুমি যদি 27 ব্যাচের জন্য বেসিক্যালি বলে রাখতেছি, তোমরা যদি আগে থেকে পড়েও রাখো, তোমাদের ক্ষেত্রে একটা মেইন সমস্যা কাজ করবে, 100টা সমস্যা অন্যদের ক্ষেত্রে কাজ করলো, সেটা হলো কমপ্লেসেন্সি। তোমরা যদি কমপ্লেসেন্ট হয়ে যাও যে না আমি তো অনেক করছি, আমি তো পারি, তাহলে দেখবা মেইন টাইম আস্তে আস্তে তুমি অনেক পিছায় পড়বা, এটা করা যাবে না। এন্ড অলসো এক্সামের 40 দিন আগে আমার ডেঙ্গু হয়ে গেছিল, সো আমার 10 দিন ওখানে চলে গেছে। বাট যেহেতু ওই তো যে আমি আগে থেকে প্রেপ নেওয়ার পিছে আমার মাইন্ডসেটটাই ছিল এটা, যে আমি যেই ধরনের হ্যাজার্ডই আসুক না কেন, আমি যাতে হচ্ছে পুরোপুরি সার্টিনিটি আমার বাড়াতে পারি, ক্র্যাক করা পুরোপুরি ভালোভাবে। সো আমার যে ডেঙ্গুটা হয়েছিল, ইনিশিয়ালি আমার মক টেস্ট খারাপ হওয়া শুরু করেছিল ডেঙ্গুর পরে। অ্যাবসলিউট ব্রিলিয়েন্সের পরিচয় দিয়েছে। ইয়া, বাট So, এই তো যে আমার যে এই ডেঙ্গুটার পরে 2-3টা মক টেস্ট আমার খারাপ হয়ে গেছে, বাট এটার পরে আমি দ্রুত বাউন্স ব্যাক করতে পারছি আর কি, বিকজ একটা লম্বা সময় ধরে আমি হচ্ছে এই প্রেপটাতে আছি। এন্ড ফাইনালি হচ্ছে, যেহেতু আমার হচ্ছে চিন্তা ভাবনা আগে থেকে ছিল, আমি ক্লাস 10 পরপরই ফিক্স করে রাখছিলাম যে মেডিকেল না, তো কি কি নিয়ে নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, টপ 5 কোনটা হতে পারে, এই কয়েকটা ইনস্টিটিউশন আমি টপ 5 এক্সাম দিব, দিয়ে আমার অ্যাডমিশনটা শেষ করব। সো ওটাই করেছি, মোটামুটি হচ্ছে ভালো এসেছে। সো দিস আর মাই 5 ফেজ। তাকি তাকে ভাই ভয়েস অফ আপনার। মিউট। আচ্ছা, সো আমারটা তো আমি স্লাইড বানাতে পারি নাই, বাট আমি এমনিতেই বলি। সো কৌশিক তো আমি বলবো আমাদের মধ্যে হচ্ছে সবচেয়ে ওজি ছিল কৌশিক। ও হচ্ছে 2022-এ শুরু করছে, রাইট? আমি তখন আইবিএ কে এটা জানতামও না। আমি হচ্ছে কলেজে উঠে মেবি ফার্স্টে কৌশিকের কাছ থেকে শুনছিলাম আইবিএর কথা, as far as I know, যে আমি দেখি ফার্স্ট ইয়ারে ছেলেটা আইবিএর প্রেপ নিচ্ছে। আইবিএ জিনিসটা কি, ও প্রেপ নিচ্ছে এখনই। পরে একটু গো থ্রু করলাম যে ওয়াও, জিনিসটা ইন্টারেস্টিং। আচ্ছা, সো আমার স্টোরি বলি। সো আমি আইবিএ কথা জানতে পারছি কলেজের ফার্স্ট ইয়ারে থাকতে। তখন অত একটা কিছু চিন্তা করি নাই। আইবিএ এর একটা ভিডিও দেখছিলাম যে আরে আইবিএ তো সেই অনেক কুল, ভাইয়াগুলো কত কুল, কালচার কত ভালো, মানে পশ একটু। ভাবছিলাম যে এটাতে ঢোকা উচিত। সো অনেক এনথুজিয়াজম নিয়ে আমি সেদিন নীলক্ষেত গেলাম। নীলক্ষেত গিয়ে হচ্ছে কত মানে 7-8টা বই কিনে আনছিলাম একসাথে, যে আমি পড়া ফাটায় দিব, কলেজের মধ্যে সব পড়া শেষ হয়ে যাবে। বইগুলো পড়ে আর কলেজ লাইফে জীবনেও পড়া হয় নাই। সো এরপর হচ্ছে ওয়ার্ড স্মার্টটা আমি হালকা পাতলা পড়ছিলাম মেবি। আর একটা জিনিস করছিলাম কলেজ লাইফে, সেটা হচ্ছে মেন্টরসের একটা মোটা বই পাওয়া যেত, পুরা আইবিএর কম্প্রিহেন্সিভ একটা মোটা একটা বই। ওই বইয়ে হচ্ছে কিছু পাস্ট ইয়ার কোশ্চেন ছিল 2000 থেকে 2020 পর্যন্ত। ওগুলো আমি করছিলাম কলেজ লাইফে অনেক টাইম টু টাইম না ধরে, জাস্ট র্যান্ডমলি করছি। সো ওটা করে আমার হচ্ছে কিছুটা আইডিয়া বিল্ড আপ হয়েছিল যে আইবিএ তে কোশ্চেন কিরকম আসে, এটসেট্রা এটসেট্রা। আমার মেইন প্রেপ আমি স্টার্ট করছিলাম হচ্ছে এইচএসসির পরে। সো এইচএসসির পরে হোয়াট আই ডিড ওয়াজ, আমাদের ক্লাসের শুরু হওয়ার আগে এসিএস এর, এটা যদিও করা উচিত না, আই উড অ্যাডভাইস ইউ নট টু ডু ইট, টেলিগ্রামে এসিএস এর কোর্স পাওয়া যায় ফ্রিতে। আমি হচ্ছে ওইখান থেকে খুঁজে বের করছিলাম, বের করে হচ্ছে এসিএস এর কোর্সগুলো পাইরেসি প্রমোট করতে পারো। ফার্স্ট ইয়ারে কোর্সগুলো করছিলাম। অ্যান্ড আমার মেন্টরসে ক্লাস শুরু হওয়ার আগে আমার এসএস এর কোর্সে সবগুলো ক্লাস শেষ হয়ে গেছে অলমোস্ট। সো এটার একটা লেভারেজ ছিল যে আমি যখনই প্রত্যেকটা ক্লাসে যেতাম, অলরেডি নিউ যে স্যার টিচার ভাইয়া কি পড়াবে, এন্ড হচ্ছে আমি সবার আগে কোশ্চেনগুলো সলভ করে ফেলতে পারতাম। সো আই থিঙ্ক এটা একটা জিনিস সবাই করতে পারো, যে আগে থেকে যদি কোনোভাবে ক্লাসেস করে রাখা যায়, টপিক জানা যায়, দেন বেসিক্যালি এভরি সিঙ্গল ক্লাস ইউ অ্যাটেন্ড ইজ আ রিভিশন ক্লাস। সো অনেকগুলো রিপিটেশন হচ্ছে। আফটার দ্যাট আমি মেন্টরসে
ক্লাসেস করছি। এছাড়া আমি হচ্ছে এসিএস এর কোর্সে দেন এনরোল হয়েছিলাম, বাট হচ্ছে ওখান থেকে ক্লাসেস অতটা করি নাই। আমি আমার প্রেপে সবচেয়ে বেশি যেটা ইউজ করছি হচ্ছে ক্লাসেস থেকে বেশি, সেটা হচ্ছে বিভিন্ন মেটেরিয়ালস অনলাইন, মানে ইউটিউবে অনেক ভিডিওস পাওয়া যায়। ইফ ইউ লাইক গো থ্রু দোজ থিংস, যে গ্রামারের, তারপর হচ্ছে ইংলিশের কম্প্রিহেন্সিভে যেগুলো আসে, যে ধরো হচ্ছে প্যারাজাম্বলস এটসেট্রা, এগুলোর জন্য ইন্ডিয়ান একটা এক্সাম আছে ক্যাট, ওটা হচ্ছে ব্যাংকের জন্য এক্সাম গুলো হয়। সো ওরকম টাইপের কোয়েশ্চেন আসে মিলে আইবিএতে ইংলিশ কম্প্রিহেন্সিভে। সো আমি বেসিক্যালি ওগুলা ইউটিউবে অনেক দেখতাম, এটা আমাকে অনেক বেশি হেল্প করছে। সো ওগুলো বেসিক্যালি ফ্রি ভিডিওস, সো ইউ ক্যান গো থ্রু দোজ। এরপর আমি দি আইবিএ বুক কিনছিলাম, অর্ডার দিয়ে রাখছিলাম, ওখান থেকে হচ্ছে আমি ইংলিশ প্র্যাকটিস করছিলাম। ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমি মেন্টরস ম্যাথ হ্যান্ডবুক থেকে প্র্যাকটিস করছি। সো আমি বেসিক্যালি অ্যাডমিশনের ফার্স্ট 2 মান্থস বলতে পারো যে হচ্ছে জাস্ট ক্লাসেস করে এন্ড হচ্ছে বুক সলভ করে বই করছি। বাট আমি আবার এত ডিপ যাইনি কৌশিকের মতো, যে জিম্যাট ক্লাবের একদম ভিতরে আমি তো এত টাইম পাইনি, আমি এত ডিপ যাইনি, আমি জাস্ট কাইন্ড অফ উপর দিয়ে ছিলাম এন্ড হচ্ছে প্র্যাকটিস আপনি করছিলাম। যে ডেমনস্ট্রেট করতেছেন, আপনি ডিপ না গিয়েও বলা ঠিক না, র্যাঙ্ক আপনার আগে আসলে কিভাবে? এটা তো বিশ্বাসযোগ্য হচ্ছে না ভাই। আচ্ছা, এটা নিয়ে পরে বলবো, র্যাঙ্কের একটা ব্যাপার আছে, এটা লাকের উপর একটা বিগ ফ্যাক্টর আছে র্যাঙ্কের, এটা আমি পরে বলতেছি। আচ্ছা, সো এরপর হচ্ছে আচ্ছা ভাই, সবচেয়ে আপনাদের দুজনকে আমি আসলে লাইভে শুরু থেকে পাই নাই, তো সরি মাঝখানে ইন্টারাপ্ট করলাম, বাট আপনাদের হ্যাঁ, বলো দুজনকে বলো। শুরু থেকে লাইভে পাই নাই। একটা কোয়েশ্চেন শুরু থেকেই ছিল যে ফার্স্টলি আই ওয়ান্ট টু আস্ক ইউ বোথ, যে আপনারা যেহেতু ঢাকা কলেজ দুজনেই 25 ব্যাচে ছিলেন, কলেজ ল্যাব এক্সট্রা কারিকুলার সবকিছুর মধ্যে দিয়ে, তারপর আমাদের কলেজ তো সবাই ভালো করে চিনে, তো এত হেক্টিক এত ইন্ট্রুসিভ একটা জায়গার মধ্যে দিয়ে আপনারা রিয়েলাইজটা কখন করছেন যে আইবি ইজ ফর ইউ, বা আপনারা আইবি এর প্রিপারেশনটা এখন নিতে পারবেন বা শুরু করছেন? আচ্ছা আচ্ছা, আমি আগে বলি, কৌশিক কৌশিক ভাই এতক্ষণ তো কথা অলরেডি বল। বলতেন আগে থেকে শুরু করছে। আচ্ছা আচ্ছা, সো আমি এটা কখন রিয়েলাইজ করছি, আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকতেই, যখন হচ্ছে ফার্স্টে দেখলাম যে আইবি এর কালচারটা এত ভালো। আর আমার ব্যাপার ছিল কি, আমি কখনো ইউনিভার্সিটিতে এমন কোনো সাবজেক্ট পড়তে চাই না যেখানে অনেক বেশি পড়াশোনা, রাইট? বিকজ হচ্ছে আমার এন্ড গোল হচ্ছে আমি কোনো জব করতে চাই না, আই ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস অর সামথিং, মানে নিজেকে টাইম দিতে চাই। সো এই জন্য হচ্ছে ভাবলাম সবচেয়ে কম পড়া কোথায়, ভাইয়াদের কাছে গেছিলাম, বিবিএ অনেক কম পড়া, আইবি হচ্ছে আবার খুবই ভালো, প্রেস্টিজও ভালো, কারণ ইউজুয়ালি তো মানুষ বিবিএ কে ভালোভাবে দেখে না, বাট আইবিএ তে বিবিএ পড়লে এটা ভালো প্রেস্টিজ আছে। সো আই ওয়াজ লাইক ওকে, এটা পারফেক্ট, আমার প্যারাও কম। এন্ড আইবি এর প্রিপারেশনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে খুবই ফান। মানে অন্য যে কোনো পেপারের সাথে কম্পেয়ার করলে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ওগুলো কিন্তু তো ফান না, এগুলো অনেক ডিপ্রেসিং পিরিয়ড যায় মানুষের, আমি যাদেরকে দেখছি অনেক ডিপ্রেস থাকে ওরা। আইবিএ প্রিপারেশনের সময় আমরাও ডিপ্রেস ছিলাম, বাট লাইক অন অ্যাভারেজ পিপল উই ওয়ার মাচ হ্যাপিয়ার দেন দেম। আমি অনেক এনজয় করছি আইবি অ্যাডমিশনের ফেজটা। সো এটা একটা রিজন ছিল, তো আমি এটা থেকে রিয়েলাইজ করছি যে আই শুড গো ফর আইবিএ। ওকে, সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। এখন আরেকটা লাস্টলি কথা, একটা কোশ্চেন আছে আপনাদের দুজনের জন্য, তো সেফ। আচ্ছা, এখানে একটা কথা আছে যে তুমি যদি হচ্ছে লাইক টিসি থেকে থেকে থাকো, যে অন্যান্য কলেজের তুলনায় তোমার হচ্ছে কলেজ করতে হচ্ছে অ্যারাউন্ড 3 to 3.5 hours, তোমার এত টাইম ক্রাঞ্চ থেকে আসলো, রাইট? তোমার যদি হচ্ছে মারামারি ইস্যু হয়, আমাদের মারামারি হতো সায়েন্স ল্যাবে, আমরা চলে যেতাম ডিউ দিয়ে, যদি ডিউর ওদিকে মারামারি হয় আমরা চলে যেতাম সায়েন্স ল্যাব দিয়ে। মানে সুন্দর মতো যাওয়ার অনেক রাস্তা আছে, ইচ্ছা থাকলে উপায় হয়, এটাই আর কি। আর বাই দ্য ওয়ে নেক্সট ইয়ার হচ্ছে লাইক অ্যানালিটিক্যাল অলিম্পিয়াড বা এইসব অলিম্পিয়াড গুলো দিও, এটাই আমার স্টোরিতে বলতে ভুলে গেছিলাম আর কি, অনেক হেল্প করে প্রেপ নিও একটা মাইলস্টোন কে কেন্দ্র করে। ওকে, নাবিল বল। না ভাই, আমার এটাই জিজ্ঞাসা করার ছিল, পার্সোনাল থট, যে আপনাদের পার্সোনাল যেহেতু সেম কলেজ থেকে, যেহেতু সেশনটা বা ওয়ার্কশপটা সবার জন্যই ওপেন ফর অল, বাট মানে সেকুলার করলাম না, তো আপনি ইউজ করতে এখন নেক্সট স্লাইডে যেতে পারেন। ওকে, মাইন্ডসেট এন্ড স্ট্র্যাটেজি, তোমার কি হচ্ছে আইবির জন্য যাওয়া উচিত কি উচিত না, অনেকগুলো প্রশ্ন আসে। ওই যে আমি 2টা প্রশ্নের উত্তর আগে দিয়ে দিছি, যে আমি তো সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের বা আর্টসের স্টুডেন্ট, তো আমার তো এইটাতে হচ্ছে সমস্যা, আমি কি হচ্ছে আদৌ মানে যে আমি তো ইংলিশ ম্যাথ অ্যানালিটিক্যাল অনেক উইক, আমি তো পারছি না, কি করব? আহ এটার আগে হচ্ছে প্র্যাগমেটিক উত্তরের যেটা সেটা হচ্ছে দিয়েছে, সেই 2টা কাট। তারপর হচ্ছে আই অফেন ফেল টু কমপ্লিট মাই টাস্ক ইন টাইম, স্নোবল মেথড ইউজ করো, ছোট্ট একটা টাস্ক ধরো, 2 মিনিটের জন্য আসলে শুরু করো কাজটা করা, দেখবা যে ধীরে ধীরে তুমি হচ্ছে ওটাতে বিল্ড আপ করতে থাকো। তোমার সেলফ ডাউট হয়, ইম্পর্টেন্ট ফেজে তুমি হচ্ছে অনেক নার্ভাস হয়ে পড়ো। এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি হচ্ছে বলবো যে ওই যে অ্যানালিটিক্যাল অলিম্পিয়াড বা হচ্ছে আরো আদার যে ছোট ছোট মাইলস্টোন, তুমি তোমার সবকিছুর প্রেশার একটা এক্সামের উপর দিয়ে ফেলো না,
আমি তোমাকে চাই যে তুমি হচ্ছে নিজের সাথে এই পিসটা বানায় নাও যে ইভেন ইফ ফাইভে না হয় আমি যদি বাকি বেস্ট অপশন গুলো তো পাই আই উড বি হ্যাপি। নিজের লাইফ একটা বিল্ড করে নিব, নিজেকে ওখানে একটা শান্তি দাও। 2 নাম্বার হচ্ছে মাইলস্টোনের দিক থেকে মক্স, অলিম্পিয়াডস আমার ওগুলো তো ভালো আসছিল, নিজে একটু কনফিডেন্স বিল্ড আপ হয়েছিল। বাট এগেন ম্যাগনাস থেকে আরেকটা কাজ করেছিল যে আমাদের মেইন এক্সামের 7 দিন আগে ডিইউতেই আমাদের একটা আলটিমেট মক টেস্ট নিয়েছিল। সো আমরা মানে আমি বেসিক্যালি মেন্টালি যে সব প্রেশারটা যে ডিইউ মানে মেইন এক্সামে কি করব সেই সব প্রেশারটা ওই ডেডলাইনে দিয়ে রাখছিলাম 7 দিন আগে। তো সেইখানে আমি হচ্ছে আমার মেইন ফেজের যে হচ্ছে প্রেশারটা সেটা আমি যদি এতগুলো ডাইভার্সিফাই করে দিয়েছি এবং নিজের সাথে যেহেতু পিসটা বানিয়ে নিয়েছি, সো আমি অ্যাডমিশন সিজনে অনেক বেশি কাম ছিলাম এই জিনিসটার জন্য আর কি। তারপর মানে অন্যরা তো হচ্ছে অনেক বেশি ভালো করছে। পয়েন্ট ইজ অন্যরা ভালো করছে, করতে দাও, অনেক ফ্যাক্টর থাকতে পারে। ইজ দ্যাট ইন ইউর কন্ট্রোল? না, অন্যরা কি ভালো করছে এটা তোমার কন্ট্রোলে নাই। তোমার কন্ট্রোলে কি আছে? ইট ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। তোমার কন্ট্রোলে আছে তোমার কাছে যে যে রিসোর্স আছে, তোমার যে যে উইকনেস আছে তুমি জানো। তোমার পার্সোনালাইজ যে হচ্ছে তোমার যে প্রবলেম এগুলো পার্সোনালাইজ করো, ওগুলো সলভ তোমাকে এক এক করে শুরু করো। অন্যরা ভালো করছে ঠিক আছে, তুমি যদি নিজের ল্যাকিংস গুলো সর্ট করো, উইকনেস কে রেকটিফাই করো, নিজের স্ট্রেংথ গুলো তার বেশি মার্ক তোলা শুরু করো, তুমিও ভালো করবা। ইটস as সিম্পল as দ্যাট। দেন হচ্ছে লেস স্টাডি ইন আইবিএস সেটেলড লাইফ। তা আই উড সে যে প্রেশার আছে, ভালোই প্রেশার আছে। বিবিএ ভ্যাকেশন ডিগ্রি আসলে পুরোপুরি না, এখন ঈদ ভ্যাকেশনে আছি, বাট পরবর্তীতে আমাদের ভ্যাকেশন থাকবে না, এরকম একটা ফেজ আসতেছে আর কি। তো প্রেশার অনেক আছে, বিউপি বলো আইবিএ ডিউ বলো, বেসিক্যালি যদি অনেক বলতে চাই প্রেশার যে আছে। আপনাদের হুম, বেসিক্যালি আপনাদের দুজনকে যদি বলতে চাই যে আপনাদের দুজনকে একসাথে নিয়ে আসা, আপনারা স্কেডিউল অনুযায়ী আমার মনে হয় না যে খুব মানে আরামে আছেন, প্রেশার তো অবভিয়াসলি আছে। দেন আচ্ছা আইবিএ আমি তো হচ্ছে হুম, আচ্ছা আমি আইবিএর প্রেশার একটা বার বলি। আইবিএর প্রেশারটা কি, ধর ধর পড়াশোনার প্রেশার কিন্তু বেশি না, লাইক পড়াশোনা ওয়াইজ ইফ ইউ জাস্ট লুক এট দ্য সিলেবাস অনেক কম। কিন্তু এছাড়া হচ্ছে লাইক যেহেতু একটা বিবিএ ডিগ্রি আমরা পড়তেছি, আমাদের হচ্ছে পড়াশোনার বাইরে অনেক টাস্ক থাকে, রাইট? সো লাইক ইউ হ্যাভ দ্য প্রেজেন্টেশনস এন্ড এছাড়া হচ্ছে লাইক ইউজুয়ালি অনলি গেটিং আ গুড সিজি ইজ নট এনাফ টু হ্যাভ আ গুড জব। সো এই জন্য ধর তোর বিজনেস কম্পিটিশনস করা লাগে, ইন্টার্নশিপস এটসেট্রা। সো এগুলাতে অনেক টাইম চলে যায়, রাইট? সো ইফ ইউ জাস্ট তুই যদি জাস্ট পড়াশোনায় কেউ যদি ফোকাস করতে চায় দেন ইটস লাইক এত পড়া না, বাট লাইক ওভারঅল ভালো প্রেশার আছে। ইন্টার ভাইভা না কি বলে জিনিসটাকে, প্রেজেন্টেশন জিনিসটা হচ্ছে লাইক একটু পেইন ইন দ্য অ্যাস, আমি অনেস্টলি বলবো এটা অনেক নার্ভাসনেস কাজ করে প্রেজেন্টেশনের আগে। সো এটা নিয়ে মানুষ বেশিরভাগ প্যারা খায়, বাট এছাড়া আসলে এত বেশি নাই। বাট আছে, এমন নাই যে এটাই নাই, আছে। ইঞ্জিনিয়ারিং থেকে কম, আহ এটা sure। এটা ঠিক, এটা ঠিক, ইঞ্জিনিয়ারিং থেকে প্যারা কম, এটা ট্রু। বাট ওই তো যেই কথাটা আমি কমপ্লেসেন্সি, এটা অ্যাডমিশন ফেজেও যেমন সত্য এখানেও সত্য। লাইক কমপ্লেসেন্ট হওয়া যাবে না, কমপ্লেসেন্ট হলে ড্রপ আউট রেট হয়তো বলছিলাম আগে বেশি। তো মানে একটা ডিসেন্ট ভাবে যদি পড়াশোনা করো এন্ড আদার্স জায়গায় লাইক রিপোর্টস আছে, তোমার প্রেজেন্ট এগুলো যদি একটু মেকআপ করতে পারো দেন ইউ আর গুড। এরপর হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি দিস অর দ্যাট সাবজেক্ট, লাইক আমার এই জিনিসটা পড়তে ভালো লাগতেছে না। বাট এখানে তোমার প্র্যাগমেটিক হতে হবে, তোমার এটা ভালো লাগতেছে না, ফাইন। আমার ইংলিশে ভোক্যাব পড়তে শুরুতে ভালো লাগতো না, বাট পরে যখন দেখছি যে এইটা পড়ার জন্য আমার মার্ক আসা শুরু করছে, আচ্ছা ঠিক আছে। যেমন হচ্ছে জব হয়তো ভালো লাগে না, মানি আসা শুরু করছে, তারপর ইউ লাইক আচ্ছা ঠিক আছে। ওকে, মানির পিছে ছুটো না এত, দ্যাট ওয়ার্কস। লাইফে অনেক কিছু ইম্পর্টেন্ট। দেন ওকে, এক্সাম হল স্ট্র্যাটেজি, আই উড সে মক্স দিতে থাকবা, তোমরা হচ্ছে নিজেদের পেইন পয়েন্টস গুলো ফিগার আউট করবা যে কোথায় কোথায় তোমার হয়তো ফেল আসছে বা অনেক লো আসছে, তুমি এগুলো হয়তো এইটা আগে করলে বেটার হতো কিনা। এই স্ট্র্যাটেজি গুলো তুমি যত টাইম দিতে থাকবা, যত বেশি মক্স দিবা, তত বেশি তোমার এগুলো বিল্ড আপ হবে। এবং তোমার তখন যে মেন্টরটা থাকবে তার সাথে পার্সোনালি ডিসকাস করবা যে ভাই তখন কি করা উচিত। বিকজ আমরা প্রত্যেকে ডিফারেন্ট, রাইট? আমাদের প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট নিড। সো ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি আমাদের কাজ করতে হবে। সো অনেকগুলো স্ট্র্যাটেজি এই জিনিসটার জন্য তোমাদের মক্স বেশি দিতে হবে। মানে আইবিএ অ্যাডমিশনে যেটা আমার বলতে পারি যে অনেক বেশি হেল্প করছে সেটা হচ্ছে মক্স। এত রিয়েলিটি চেক দিচ্ছে আচ্ছা অনেকগুলো ভাই, তো জায়গাতে। সো অ্যাজ অফ আমি পার্সোনালিও যদি সাজেস্ট করি তো মক টেস্ট গুলো এটা আসলে সিভিয়ার একটা রোল প্লে করে ইন অর্ডার টু অ্যাডমিশন জার্নি। তো আপনি পার্সোনালি এই রিসোর্স গুলা কোথায় জেনারেট করছেন বা কোনো কিছু প্রেফারেন্স থাকলে আপনি বা তাকে ভাই যদি টুয়ার্ডস দ্য জুনিয়র্স। আচ্ছা,
মক্স এর ক্ষেত্রে ম্যাগনাস, এটা হচ্ছে ফার্স্ট অফ কোর্স। মানে অফলাইন, মানে অনলাইনে দিলেও আমি আই সাজেস্ট অফলাইন। অফলাইনে ম্যাগনাসের মক্স গুলো অনেক হেল্পফুল ছিল। আম, এখন এটা বাদেও অনেকগুলো প্ল্যাটফর্মস তৈরি হয়েছে। তুমি like তার ওখানে যদি তাথিম ভাই ওখানে স্টুডেন্ট হয় তাহলে তাথিম হিসেবে তুমি এখন ওয়েবসাইটে এক্সাম দিতে পারো। তোমার আরো আগে ডিজি কোর্স নামে এখন ছিল, এখন অত ততটা রেলেভেন্ট না। বাট এগেন তুমি হচ্ছে ধরো আরো অপশনস চাও, এসিএস আছে, ব্লু প্রিন্ট আছে, তুমি চাইলে অনেক জায়গাতে পরীক্ষা দিতে পারো। আহ, আমি মেন আমি মেইনলি ম্যাগনাস এবং মেন্টরস পরীক্ষা দিয়েছিলাম বিকজ এবং আমি পরে দেখেছি আমার একটা কাজে লেগে গেছে। বিকজ ম্যাগনাসে কোশ্চেনটার ডিফিকাল্টি জেনারেলি মিডিয়াম টু হার্ড থাকতো, মানে জেনারেলি। এটা কারণ আগের ব্যাচে এক্সাম অনেক কঠিন হয়েছে এটার জন্য। বাট মেন্টরসে দেখতাম অনেকটা ইজি কোশ্চেন আসতো। তো আমি যেহেতু দুইটাই পরীক্ষা দিয়েছি, এই দুইটাতে মক আমার সবচেয়ে বেশি হেল্প করছে। বিকজ মেইন এক্সামে গিয়ে দেখছি যে আমার আইবি এক্সামটা অনেকটা মেন্টরস এর মতো, মানে কোশ্চেন সো মানে একটু ইজি সাইডে ছিল। সো কোশ্চেন ডিফিকাল্টি ইজি হয়েছে, সো আমি প্যারা খাই নাই যে আমি কি এত তাড়াতাড়ি করছি নাকি আমার ভুল হচ্ছে আসলে। সো এই কনফিডেন্স এর ইস্যুটা হয় নাই। সো মক্স মেনলি মেন্টরস ম্যাগনাস এই দুইটাতে দেওয়াটা আমি প্রেফার করি। তাকি এখানে আচ্ছা, হ্যাঁ। সো মক্স নিয়ে বলবো, আমি বলতে গেলে সব জায়গায় মক্স দিয়েছিলাম। আমি আমার লাস্ট 1 মান্থে 50টার মতো মক দিয়েছিলাম টোটাল, রাইট? সো আমি এসিএস এ দিছি, ম্যাগনাসে দিছি, মেন্টরসে দিছি, দেন হচ্ছে মিছিলে দিছি। মিছিলে তো অনেকগুলো এক্সাম নিত। সো ওভারঅল অনেকগুলো মক্স দিছি। অ্যান্ড মক্সের জন্য আমি বলবো মেন্টরস অ্যান্ড ম্যাগনাস বেস্ট, কৌশিক যেটা বললো। অ্যান্ড এসিএস, আমি বলবো না এসিএস খারাপ, বাট এসিএস এর কোশ্চেন গুলো অনেক বেশি টাফ করতো ফর নো রিজন। লাইক এসিএস এ এমনও গেছে যে ম্যাথে 5 বার ছিল 1, লাইক মাত্র 1 ছিল 5 বার 25-এর মধ্যে, রাইট? অনেক হার্ড কোশ্চেন করতো ফর নো রিজন। বাট অ্যাকচুয়াল আইবি এক্সামে, এন্ড আমি হচ্ছে আমাদের আইবি এর 7 দিন আগে মিছিল থেকে হচ্ছে একটা এক্সাম নিয়েছিল, দে আইবি এক্সাম। সো ওখানে হচ্ছে 33rd এর কোশ্চেনের উপর কোশ্চেন নিয়েছিল। ওটা দিয়ে আমি বুঝছিলাম যে আইবিএ কোশ্চেন অ্যাকচুয়ালি এত হার্ড না। ভাইয়ারা হচ্ছে অলওয়েজ মানে জিনিসটাকে বাড়ায় বাড়ায় বলে। সো তোমাদের ইয়ারে একটা জিনিস হইতে পারে যে সবাই এটাকেও বাড়ায় বলবে যে কোশ্চেন অনেক সোজা হয়, রাইট? সো মানে মানুষের এই জিনিসটা হচ্ছে মানুষের কাছে যাইতে যাইতে জিনিসটা অনেকটা স্কিউড হয়ে যায়, অনেকটা এক্সাজারেটেড হয়ে যায়। যে গত বছর একটু হার্ড ছিল, এটাকে সবাই বলতে বলতে অনেক হার্ড বানায় ফেলছে। আর এই বছর দেখবো ইজি ছিল, বলতে বলতে মানুষ অনেক ইজি বানায় ফেলছে। সো আই এগ্রি, ইজি ছিল, বাট টেক এভরিথিং উইথ আ পিঞ্চ অফ সল্ট। যে হচ্ছে কোশ্চেন ইজি হোক হার্ড হোক এটা তোমার কনসার্ন হওয়া উচিত না। ইয়োর কনসার্ন শুড বি যে কোশ্চেন যেরকমই হোক আই হ্যাভ টু গেট অ্যাবভ অ্যাভারেজ, মানে টপ 120 আমার থাকা লাগবে। সো সেই হিসেবে আমাকে বুঝতে হবে। কোশ্চেন হার্ড হলে তুমি বুঝতে পারছো কোশ্চেনটা হার্ড, সো দ্যাট মিনস আমি অ্যাটেম্প্ট কম করবো, বাট লাইক আমার এই কয়টা পারা লাগবে। এন্ড কোশ্চেন যতই হার্ড হোক না কেন, দেয়ার আর অলওয়েজ ইজি কোশ্চেন্স ইন অ্যামং দ্য হার্ড কোশ্চেন্স। লাইক 10টা হইলেও ইজি কোশ্চেন থাকবে, তুমি করতে পারবা। ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড দেম আউট, দ্যাটস ইট। এন্ড মক্স বেশি করে দিলে তোমার লাইক ওই এবিলিটিটা বাড়বে, কোশ্চেন স্কিম থ্রু করার, নিজের স্ট্র্যাটেজি ডেভেলপ হবে। সো মক্স দেওয়া হচ্ছে দ্য নাম্বার ওয়ান মেইন থিং। মক্স দেওয়া, মক্স যদি ভালো মতো দিতে পারো দেন ইউর ওয়ে অ্যাহেড অফ আদার পিপল। ওকে, থ্যাংক ইউ। তো কৌশিক ভাইয়ের কাছে আমার যদি একটু হাম্বল রিকোয়েস্ট দিই, আপনি যদি নেক্সট 5 মিনিটস এ র‍্যাপ আপ করতে পারেন একটু খুবই ভালো হয়। ওকে, লাস্টের দিকে চলে আসছে আর কি। আমার জাস্ট দুইটা টিপস দিচ্ছি, যেটা আমি পুরাটা সময় বলে আসছি। এক, কমপ্লেসেন্ট হয়েও না, নিজের হার্টটাকে বাড়ি রাখো। অনেকে ডিসিএন সোল এখানে, সো নিজের হার্টটাকে বার্নিং রাখো। বার্নটা অন্য উল্টাপাল্টা কাজে লাগায়ও না, এই পড়াশোনাতে লাগাও, জীবনটা ভালো হবে। এন্ড সেকেন্ড হচ্ছে মানে নিজের স্ট্রেংথ কে হোন করো এন্ড উইকনেস রেকটিফাই করো। এই জিনিসগুলো। এন্ড আরেকটা এক্সট্রা টিপ যে হাম্বল থাকো। আহ তোমার লাইক মেরিট অনেক উপরে হতে পারে বা অনেক নিচে হয়ে যেতে পারে। এটার জন্য অনেক বেশি নিজেকে মানে লাইক অনেক বেশি হাই হওয়ারও দরকার নেই, আবার হচ্ছে অনেক বেশি লো কনফিডেন্স লো হওয়ারও দরকার নেই। বাট ইউ শুড ফোকাস অন যে আমার এই টপিক ছিল, এই টপিক আমার এখানে এখানে আমার ভুলটা যাচ্ছে, এই এক্সিলেন্সে ফোকাস করো যে আমার যাতে এই জায়গাটা একটু এক্সিলেন্ট হয়। এই ইমপ্রুভমেন্টে ফোকাস দাও। ফোকাসটা নিজের উপর ব্লেম দেওয়ার থেকে, নিজেকে এক্সট্রা হাই করার থেকে এই টপিকগুলোর উপর দাও, কাজে লাগবে। নেক্সট স্লাইড। কিউএনএ তো এখন তুমি okay, তোমার জন্য নাবিল কিউএনএ গুছায় যদি রাখছিল। বলি ভাইয়া, আসলে আমি ফার্স্টে কিউএনএ তো আপনাকে অনেক কি বলছিলাম, আছে ভাইয়া। তাকে ফার্স্টে আপনাকে বলছিলাম তো আসলে হচ্ছে সবার একটা মানে কি বলে উই আর অন সেম পেজ বলেন একটা জিনিস। তো আসলে 10 জন মানুষ 10 ভাবে বলি একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে এবং 80% ক্যাজুয়ালি যেখানে পাইছি ইংলিশে।
তো সবাই বলতেছে যে ভাই ইংলিশটা আসলে কিভাবে ওয়ার্ড গুলো নর্মালাইজ করব, এগুলো তো অনেকে গায়ে জ্বর চলে আসে ইংলিশ গুলো দেখে। মানে ইজিয়েস্ট ওয়ে আপনাদের কাছে যেভাবে ডেমনস্ট্রেট করা যায় যে দ্যাটস হাউ উই ক্যান স্টার্ট ইট বা এরকম। এবং স্পেশালি 26 ব্যাচের হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। আমাদের এখন আপনাদের থেকে যতটুক প্রিপারেশন নেওয়া এবং যারা আগে থেকে অ্যাসপিরেন্ট, আপনার 27 ব্যাচের আদলে এবং 28 ব্যাচের আদলে যারা যতটুক মানে হাইয়েস্ট লেভেলে প্রিপারেশন নেওয়া যায় সেটা একটু যদি বলতে। আচ্ছা, ইংলিশের জন্য আমি স্টার্ট করি। হ্যাঁ, ইংলিশ আমার ফেভারিট টপিক ছিল। আচ্ছা, সো ইংলিশের জন্য হচ্ছে ওই তো মানে বলছে ইংলিশে 30 মার্কস আসে এবং কি কি আসে, ভোক্যাব আসে, এটসেট্রা আসে। এখন মেইন প্রবলেম যেটা অনেকের হয় সেটা হচ্ছে ইংলিশ পড়তে কষ্ট হয়, রাইট? সো যে লাইক প্যাসেজটা অনেক বড় বা কোয়েশ্চেন গুলাই পড়তে কষ্ট হয়, অনেক হইতেই পারে, স্বাভাবিক। সো এটার ক্ষেত্রে হোয়াট ইউ ডু ইজ ভোক্যাব ডেভেলপ করে একটা জিনিস, বাট এর থেকে বেশি হচ্ছে তোমার রিডিং স্কিলস ডেভেলপ করতে হবে। সো ইউজুয়ালি যারা এইচএসসি 27 ওদের জন্য ইউ হ্যাভ আ লট অফ টাইম। তুমি কিছু গল্প বই পড়ো ইংলিশে, লাইক রিডিং করো যদি ডেইলি, তোমার দেখবে এমনি রিডিং স্কিলস বেড়ে যাচ্ছে। এখন যারা এইচএসসি 26 ওদের তো তোমাদের সময় কম। সো হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর কম্প্রিহেন্সিভ এন্ড রিডিং স্কিলস? যে কোনো কোয়েশ্চেন পড়ে, এখন কম্প্রিহেন্সিভ স্কিলস বাড়ালে এমন না জাস্ট রিডিং কম্প্রিহেনশনই বাড়বে, যে কোনো কোয়েশ্চেনই দেখবে তুমি আরো ফাস্টার পড়তে পারতেছো, আরো অনেক তাড়াতাড়ি অ্যান্সার করতে পারছো, অনেক তাড়াতাড়ি থিঙ্ক করতে পারছো যদি তুমি তোমার কম্প্রিহেন্সিভ এবিলিটি বাড়াও। সো হাউ ডু ইউ ডু ইট? সো যেহেতু তোমার টাইম কম, এখন তুমি ভাই আপনি মিউট হয়ে মিউট গেছেন। হয়ে গেছে। এখন শোনা যায়? জি। ওকে, ওকে, সরি, মাঝখানে কি হয়েছে, আই ডোন্ট নো। আচ্ছা, সো এখন তুমি রিডিং কম্প্রিহেনশন সলভ করো। সো আমি যেটা করছিলাম যে আমার রিডিং একটু ভালো ছিল, বাট আই রিয়েলাইজ যে আমার তাও সময় লাগতেছে পড়তে। সো এখন আমার যেহেতু সময় কম ছিল, আমি যদি বসে বসে গল্প বই পড়তাম, এটা একটা লিন্দি প্রসেস, আমার শিখতে সময় বেশি লাগবে। সো আমি কি করছি, আমি বসে বসে জাস্ট রিডিং কম্প্রিহেনশন সলভ করছি। দেয়ার ইজ দিস ওয়েবসাইট কল্ড readtheory.com, খুবই ভালো একটা ওয়েবসাইট। ওখানে হচ্ছে তুমি রিডিং কম্প্রিহেনশন সলভ করবা, করলে তোমাকে ওরা একটা তোমার লেভেল দেখাবে, একটা গ্রেড লেভেল। সো আমেরিকান স্ট্যান্ডার্ডে গ্রেড লেভেলে তোমার রিডিং কোন লেভেলে যায় ওটা হিসেবে আর কি। সো ইউ শুড এইম ফর গ্রেড লেভেল 11 or 12। ওকে, এটা এইম করতে পারলে ভালো, ওটা রিচ করতে পারলে দেন আই উড সে তোমার কম্প্রিহেনশন খুবই ভালো। সো ওখান থেকে তুমি জাস্ট প্র্যাকটিস করো এন্ড জাস্ট এক্সামটা দিয়ে মানে প্র্যাকটিস করে দেন অ্যান্সার গুলো দেখবা, মিলাবা যে এটা কেন হয়েছে কেন হয় নাই। সিন্স ইউ হ্যাভ 3 মান্থস এইচএসসি এর পরে, 3 মাসে তুমি যদি এটা ডেইলি একটা করে আরসিও করো, ইটস গোনা হেল্প ইউ আ লট। ওকে, এটার থ্রুতে তুমি তোমার কম্প্রিহেনসিভ এবিলিটি বাড়াতে পারবা, এন্ড একবার কম্প্রিহেনসিভ বাড়লে দেখবা কোশ্চেন্স পড়াটা অনেক ইজি হয়ে যাচ্ছে, সবকিছু মাচ মাচ ইজিয়ার হয়ে যাচ্ছে। ওকে, কৌশিক। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল এখানে। একজন জুনিয়র জিজ্ঞেস করছে যে মানে আপনাদের কিছু ইউনিক ওয়ার্ড এই যে সেশনে মাঝে চলে আসছে, তো রাফি জিজ্ঞেস করছে যে লেভিস, জিল, এই টাইপ ওয়ার্ডস গুলা এগুলোর সাথে ফ্যামিলিয়ার কিভাবে হবে, বা কি পড়লে এগুলোর সাথে বেশি মানে ফ্যামিলিয়ার হতে পারবে, যদি একটু বলতেন, বা কি সাজেশন দিবেন আপনি জুনিয়রের জন্য? আমি এই জায়গাটাতে জাস্ট বলবো যে এটা হওয়ার জন্য মানে শুরুতে দেখো যে এনসিটিভির যে বইটা, একটা প্রশ্ন আসছিল যে এনসিটিভির বইটার ভোকাবুলারি পড়াটা কতটা ওয়ার্থ ইট কি ওয়ার্থ ইট না। আই উড সে যে অনেক অ্যাডমিশনের জন্য ইটস ইনাফ, বাট আইবি অ্যাডমিশনের জন্য তোমার অফকোর্স এক্সট্রা ফোকাস পড়তে হয়, এন্ড এক্সট্রা ফোকাসের রেঞ্জ এন্ড এভরিথিং লিস্ট আমি বলছি। ওয়ার্ডসমার্ট ওয়ানটা ইজ দ্য স্ট্যান্ডার্ড আর কি, ওটা হচ্ছে পড়তে হয় আর কি। সো তোমার বেসিক্যালি দেখো তোমার বেসটা কিন্তু কিছুটা হচ্ছে কম আছে, মানে যেটা দরকার সেটার থেকে। যদি তুমি বাংলা মানে বাংলা ভার্সনের হয়ে থাকো, মানে আমরা যারা জেনারেলি হয়ে থাকি আর কি, সো আমাদের জন্য ওই বেসটা বিল্ড আপ করতে হবে। আমি যেটা করছি যে আমি বুঝেছি যে আমি এটা ভ্যারিয়াস স্টোরিতে যদি পড়তে চাই, স্টোরি পড়াটা ইফেক্টিভ, বাট আমার কাছে যে আমি ওয়ার্ডসমার্টের ওয়ার্ডস গুলোকে কয়েকটা লিস্টে ভাগ করেছি। কয়েকটা লিস্ট আমি হচ্ছে একটা ওয়েবসাইটে যে vocabulary.com, ওইটাতে গিয়ে তোমার ওখানে সুন্দর ফ্ল্যাশ কার্ড তৈরি করা যায়। ইভেন মার্কেটে অনেক ফ্ল্যাশ কার্ডও পাওয়া যায় এখন, মানে আইবিএ মার্কেটে ফ্ল্যাশ কার্ড দেখে তোমরা পড়তে পারো, ডেফিনেশন, সিনোনিম, ওখানে সেন্টেন্স সুন্দর মতো গোছানো থাকে। বা vocabulary.com এ ফ্রিতে তোমার হচ্ছে এই জিনিসগুলো করা করা যায়। তারপর সেখান থেকে তোমরা বন্ধুরা মিলে নিজে প্র্যাকটিস করতে পারো, আবার ফ্রেন্ডস মিলে প্র্যাকটিস করতে পারো। তারপর আই হ্যাভ এ স্টুডেন্ট যাকে আমি মানে এটা যেটা পড়াচ্ছি, সে হচ্ছে লাইক একটা খাতা বিল্ড আপ করতে পারো, ভোকাবুলারির জন্য একটা খাতা তৈরি করতে পারো। যে সেখানে হচ্ছে তুমি হয়তো শব্দটা লিখলা, দেন সিনোনিম তোমার হচ্ছে সিনোনিমটা আর কি আরো সিমিলার ওয়ার্ডস গুগল সার্চ করে বের করে লিখলা। তারপরে সেন্টেন্স তুমি হচ্ছে তুমি শুধুমাত্র একটা হচ্ছে সাজালা sentencedik.com থেকে। আর vocabulary.com তুমি ওটা পুরোটা একটা লিখতেছো, প্রতিদিন যদি 20টা করে করো,
ইটস ইনাফ আর কি। এবং সেটার পরে হচ্ছে তুমি হচ্ছে vocabulary.com এ ইচ্ছা মতো প্র্যাকটিস করতে থাকো আর কি। এটাই মানে এইটা আমি শুরুতে করে বেসটা ওখানে করছি। তারপর আমি হচ্ছে রিভিশন যতবার দিতে গেছি, ধরো 20টা করে শুরু করছি, তারপর রিভিশনের টাইমে 50টা করে, তারপর 100টা করে, এইভাবে করে যে ধীরে ধীরে বাড়ানো আর কি নিজের ইনটেকটা। এভাবে নিজেকে ধীরে ধীরে হচ্ছে এটার সাথে ফ্যামিলিয়ার করতে হবে। এটা হচ্ছে আমার ওয়ে। এন্ড ইট আচ্ছা, ওয়ার্ক। ইট ওয়ার্কস। আচ্ছা, এই কৌশিক যে বলল নোটবুক বানানোর কথাটা, এই যে আমি দেখে আমার হচ্ছে 2টা নোটবুক ছিল। এই 2টা ভরা আমার প্রায় 1200 ওয়ার্ড লেখা ছিল এই নোটবুকে, which is not that much. সো এরকম বানাইতে পারো 2 বুট। I don't know দেখা যাচ্ছে কিনা লাইটে, বাট লাইক 2 নোটবুক ভর্তি খালি ওয়ার্ডস এর ওয়ার্ডস ছিল আমার। সো এটা একটা বানাইতে পারো। এন্ড হচ্ছে ফ্ল্যাশ কার্ডস, দ্যাটস রিয়েলি গুড। ডেমনস্ট্রেশনের জন্য দেখাইলাম আর কি। সো কন্টিনিউ। হুম, হুম। আচ্ছা ভাই, অনেক সময় হয়ে গেছে আপনারা কৌশিক ভাই শুরু থেকে কন্টিনিউ করছে। তো নিয়ার এন্ডে চলে আসছে আমরা। এখন আপনাদের দুজনের জন্য যদি বা কোনো কোট যদি নিতেন, লাস্টলি 27 ব্যাচের একটা কোশ্চেন ছিল, তো ওটা আমি একভাবে বলেই দিই। বলতেছে যে ভাই আমি তো ফার্স্ট ইয়ারে কিচ্ছু করে নাই বা খুব একটা প্রিপারেশন নাই, এখন থেকে যদি আমি স্টার্ট করি তাহলে আমার কিভাবে, আমি কি পসিবল কিনা, এবং রোড ম্যাপ তো আপনারা অলরেডি বলে দিয়েছেন। তো এক্সট্রা কিছু যদি বলতেন, এবং আপকামিং 28 ব্যাচের জন্য তারা এই ফিল্ডে অনেকে দিশেহারা, অনেকে দিখারা যে কি করব না করব, বা অনেকে একটা ওয়ে পাইতে চায় যে আসলে ভাই আমার কোন ফিল্ডে যাওয়া উচিত। এখন আপনারা তো ফার্স্ট থেকেই মানে অনেকে রিয়েলাইজেশন ছিল যে অনেকে কেউ ইঞ্জিনিয়ারিং করবে না বা মেডিকেল করবে না, তো কেউ এই রিয়েলাইজেশন থেকেই আসছে। তো রিয়েলাইজেশনটা কিভাবে আসা উচিত, বা ওই পর্যায়ে যেতে গেলে কিভাবে আপনার উপদেশ থাকবে? হুম, হুম। এটার ক্ষেত্রে যদি আমি হচ্ছে ফার্স্টে শুরু করি আর কি, যে যদি তুমি রিয়েলাইজেশনটা আনতে চাও, তুমি হচ্ছে টক টু রেসপেক্টিভ সিনিয়র্স, যারা কিনা সেই জায়গাতে গিয়েছে, এবং সেই জায়গাগুলোতে যারা গেছে তাদের এক্সপিরিয়েন্স গুলো শোনো। ফার্স্ট এক্সপিরিয়েন্স শোনা। সেকেন্ড হচ্ছে নিজেকে যাচাই করা যে ওটা তোমার জন্য কিনা। তুমি ধরো একাডেমিক্স, তুমি হচ্ছে ফার্স্ট ইয়ারে ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তুমি পড়োই নাই, তুমি হচ্ছে এখনো পড়োই নাই, তুমি হচ্ছে খুব একটা ভালোভাবে পড়ো নাই, তুমি হচ্ছে চিন্তা করছো তোমার ইঞ্জিনিয়ারিং হবে। এটা কি আদৌ বাস্তবসম্মত হবে কিনা? অ্যাকচুয়ালি না। সো তোমার হচ্ছে ফার্স্টে হচ্ছে পড়তে হবে, একটা বেস তৈরি করতে হবে, ভাইয়াদের এক্সপিরিয়েন্স শোনা প্লাস নিজের একটা মিনিমাম বেস তৈরি করা। তারপর রেকটিফাই করে দেখা যে হচ্ছে আদৌ ভাইয়াদের এক্সপিরিয়েন্স থেকে ওইটা আমার প্যাশন হচ্ছে কিনা, আমি যে ড্রিম গুলো দেখতেছি আমি জীবনে যাতে চাই সেটার সাথে রিলেট করছে কিনা। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এটা বাস্তবসম্মত কিনা, আমি নিজে যা যা করতেছি আমার লাইফের সাথে এটা হচ্ছে যাচ্ছে কিনা। আমার লাইফস্টাইলের সাথে ইঞ্জিনিয়ারিং যাইতো না আর কি, বেসিক্যালি রিলেশন গুলো অনেক আগে আসছে। সো আই উড সাজেস্ট যে এই জিনিসটার ফার্স্ট কোয়েশ্চেনের দিকে যেটা ছিল যে অনেক পসিবল বলেছি যে মিডিয়ান যে মানুষগুলো ঢুকে তাদের 2 থেকে 3 মাসের প্রেপ থাকে, এত বেশি প্রেপ থাকে না। তো তোমার কাছে হিউজ টাইম আছে। আমি তোমাকে যে কোর্টের কথা বলতেছিলাম, আমি আগের স্লাইডে যে 2টা টিপস দিছি না, ওই ওই টিপস গুলো কোট, কমপ্লেসেন্ট হয়েও না। আর হচ্ছে মানে hone your strengths and rectify your weaknesses, এটাই মোট্টো, এর বাইরে কিছুই নাই। কৌশিক অলরেডি এভরিথিং দ্যাট নিডস টু বি সেড বলে দিছে যে ইয়েস। তোমার অনেক তোমরা, আমি এটা এখনো বুঝি না, বলে আমার ফার্স্ট ইয়ারে থাকতে মনে করে যে ভাই এখনো পড়ি না কি করব। ভাই তোর অনেক সময় আছে। হোয়াট ডু ইউ মিন ফার্স্ট ইয়ারে কিছু পড়ি নাই? ফার্স্ট ইয়ারে তো কেউই কিছু পড়ে নাই। মোস্ট পিপল হচ্ছে লাইক 2-3 মান্থস নিয়ে পড়ছে, তাই না? অ্যান্ড অবভিয়াসলি লাইক তোর মানে সবার নিজের বুঝতে হবে তোমাদের যে লাইফে কি করতে চাও, কোথায় তুমি ভালো, এন্ড এর উপর বেস করে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যে আই ডোন্ট গো ফর আইবিএ জাস্ট বিকজ আইবিএ লুকস কুল, তাই না? লাইক নিজের লাইফের সাথে মিলায় দেখো, বিকজ দেয়ার আর সাম পিপল যারা হচ্ছে যেমন হচ্ছে স্পেশালি অনেকে যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নিয়ে দেন আইবিএ তে আসছে, যে প্রেপ না নিয়ে হয়ে গেছে। কয়েকজন হচ্ছে আইবিএ আনস্যাটিসফাইড, আমি হচ্ছে নাম বলবো না, বাট কৌশিক মনে হয় জানো কয়েকজন আছে যারা হচ্ছে আইবিএ নিয়ে আনস্যাটিসফাইড, আমাকে বলছে একজন। সো সে আনস্যাটিসফাইড বিকজ এটা তার গোল ছিল না। সে চান্স পেয়ে গেছে, ঢুকে গেছে, আর নাও হি ইজ রিয়েলাইজিং যে ওর লাইফ যেতে যাচ্ছে না। সো আইবিএ নিয়ে একটু রিসার্চ করেন, অবভিয়াসলি টক টু ইউর সিনিয়র যে ভাইয়া লাইফ কেমন, চাপ কেমন, এবং কি রকম যাচ্ছে, এটা আমার লাইফের সাথে যায় কিনা আমি চিন্তা করে দেখি, দেখে দেন আমি ডিসিশন নিব। বিকজ ইউনিভার্সিটি কিন্তু একটা বিগ ডিসিশন, সো ইউ শুড টেক ইউর টাইম টু ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এটাই।
So guys, any আচ্ছা ভাইয়া, questions? আপনাদের অনেক অনেক সময় নিয়ে ফেলছি আমরা। নাবিল, কিছু বলার আছে আর? হলে ভাইয়াদের ছেড়ে দিই, নো, ভাইয়াদের অনেক ডিস্টার্ব আমার সাইড করলাম। থেকে ফুল। তো ভাইয়া যতটুকু আমার জানা ছিল এবং যতটুকু আমাদের জুনিয়রদের জানা ছিল সবকিছুই ভাইয়ারা ইন টোটালি শেষ করে ফেলছে বলে। এন্ড যদি বর্ণ কিছু না বলা থাকে দেন উই ক্যান এন্ড দিস। আচ্ছা, আমি আচ্ছা, একটু শেষ করার আগে I want to say really thank you কৌশিক পুরোটা সেভ দেওয়ার জন্য। You're the goat. And কৌশিক কিন্তু actual prep নিছে. He went through the entire thing. So he knows more about how to prepare for IB than anyone else. IB এর যতজন আছে সবার থেকে বেশি জানে। Because সে সবচেয়ে ভালো করে prep নিছে, okay? So like he's the one you need to go for, okay? ঠিক আছে। সবাই বস আর ভাই, এছাড়া আপনি হচ্ছে বস। না কৌশিকের কথা বলছি, he's like genuinely the guy because সে actually prep নিছে, prep নেওয়ার মতো করে নিছে। Okay. And বুঝতে thanks to you guys, ঢাকা কলেজ বিজনেস ক্লাব আমাদেরকে নেওয়ার জন্য। আমি চাচ্ছিলাম যে ঢাকা কলেজ থেকে আইবিএ তে এত কম পোলাপান যায় কেন, রাইট? মাত্র 2 জন। I want to make it 20 because হচ্ছে actually prep বেশি নেয় না, এটাও একটা ব্যাপার। But I want to make it 20. I want to take more of my juniors into IBA. আমি চাই আমার জুনিয়র্স আসুক বিকজ আমি দেখি সব জায়গায় এনডিসির পোলাপান, নো হেট টু দেম, তারা ভালো, বাট আই ওয়ান্ট টু সি মাই পিপল, যে আমার ঢাকা কলেজের পোলাপান আসবে, আমার সাথে ক্লাস করবে, এন্ড ওরা চান্স পাবে, রাইট? আই ওয়ান্ট টু সি দ্যাট। সো ঢাকা কলেজ থেকে তোমরা একটু আইবিএ প্রেপ নাও, আইবিএ না একটু জানো, এন্ড স্টাডি ফর ইট, হয়ে যাবে তোমাদের। ইউ গাইজ হ্যাভ দ্য ট্যালেন্ট, অবশ্যই হবে। ইনশাআল্লাহ ভাই, হুম হুম আপনাদের হুম। গাইডেন্সে হবে। তারা তো আসেনি ভাই, আর কি লাগে? আচ্ছা, ওয়ান থিং, যে তাকি ইজ দ্য গোট, আমার গোট বেসিক্যালি। ওকে হচ্ছে যখন দেখা শুরু, মানে ওকে আমি ক্লাসে দেখতাম ওই ডেডিকেট, মানে যদিও মানে কলেজ বাঙ্কের হিসাব আমাদের অনেকেরই আছে, বাট ওইটা বাদ দিলে লাইক ও অ্যাকচুয়ালি হচ্ছে ওই ডেডিকেটেডলি দেখতাম যে হচ্ছে অ্যাডমিশন সিজন ওই টপ মানে হচ্ছে র্যাঙ্কস গুলোতে হচ্ছে থাকতো। তো তোমার যদি হচ্ছে লাইক যদি ইন ক্রাঞ্চ মোমেন্টস যে হচ্ছে কিভাবে তোমার এই জিনিসগুলো ক্র্যাক করতে হয়, অফকোর্স হচ্ছে লুক আউট ফর হচ্ছে তাকে আর কি। অ্যান্ড তোমার আরেকটা কথা যে হচ্ছে আমরা দুজন যেটা বলতেছি যে ইন অ্যাবাউট হচ্ছে ডিসি মানুষজন আরো বেশি আশা, আমি এই জিনিসটার রিজন বলতেছি যে এই জন্য না যে পুরো ডিসি এই জন্য আসা, আমার হচ্ছে আরেকটা বড় রিজন হচ্ছে ইনফরমেশনের ঘাটতির জন্য কেউ যাতে মিস আউট না হয়। আমার কথা হচ্ছে 30 সেকেন্ডের একটা আমাদের কলেজ থেকে একটা হচ্ছে সিনিয়র ছিল, বাট ওই জিনিসটা আমি জানছি যখন আইবিএ থেকে আমি পূজা কমিটির জন্য কাজ করতে গেছি, কামলা খাটতে গেছি, তখন গিয়ে জানছি, এর আগে আমি জানতাম না। তো এই যে ব্যাপারগুলো অ্যালামনাই নেটওয়ার্ক জাস্ট না, কথা হচ্ছে ইনফরমেশন, অ্যালামনাই যে আছে ইনফরমেশন, স্টুডেন্টরা জানুক যে আইবিএ একটা ভালো অপশন, এটা একটা ভালো পসিবিলিটি, ফিজিবল একটা অপশন, এই জিনিস সম্পর্কে জানুক, তারপরে নিজের ইনফরমেটিভ ডিসিশন নিক। আমার তাহলে প্যারা নাই আর কি। তারপর যদি বেশিরভাগ স্টুডেন্ট যদি ডিসাইডও করে যে না করলে আমি এইটা চাচ্ছি না, আই এম ফাইন উইথ দ্যাট, বাট অ্যাটলিস্ট জেনে সে ডিসিশনটা নিক, এটাই। ওকে, আই থিংক দ্যাটস অল। আমরা চাইলে লাইভটা শেষ করতে পারি। ইটস আচ্ছা, ওকে আমি ফর আজকের এই আয়োজনে আপনাদের দুজনকে আমাদের মাঝে মূল বক্তা হিসেবে পেয়ে সত্যি খুবই আনন্দিত ও সৌভাগ্যবান। নিজেদের চেনা প্রাঙ্গণে এভাবে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের দুজনকে মানে কি বলবো, ভার্চুয়াল। আন্তরিকভাবে মানে আপনাদের জানাই ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আর তোমাদেরকেও আপনাদের এত ধন্যবাদ। ব্যস্ততার মাঝে এভাবে সময় দিচ্ছেন, এটাই আমাদের জন্য অনেক। আপনারা কলেজ থেকে বের হওয়ার পরও মানে কলেজের জুনিয়রদের জন্য আপনি এতটুকু ভেবে আসছেন আমাদের জন্য, এটাই আমাদের অনেক বড় প্রাপ্য। আমি আজকের লাইফটা এখানেই শেষ করতেছি। কৌশিক ভাইয়া, তাকে ভাইয়া, আপনাদের অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম আপনাদের দুজনকে, আপনাদের দুজনের আসসালামু আলাইকুম, শুভকামনা। ইনশাআল্লাহ। টাটা। চান্স পেয়ে দেখা হবে ওয়ালাইকুম ইনশাল্লাহ।